শহরেই একটা পরিত্যক্ত বাড়ি এক ভদ্রলোক কয়েক মাস আগে ভাড়া নিয়েছিলেন। পরিত্যক্ত বললে ভুল হবে, আসলে বাড়িটাতে বেশ কয়েকদিন কেউ ছিল না। কয়েক মাস ধরে বাড়িটা ভাঙা পড়েছিল। বাড়ির যে আসল মালিক রয়েছে তিনি দেশে থাকেন না। বাড়িটার দায়িত্ব তিনি যাকে দিয়েছিলেন সে বাড়িটা ভাড়া দিয়ে থাকে, তবে সেই বাড়িতে খুব বেশি দিন কেউ থাকতে পারে না। বাড়িতে অদ্ভুত কিছু ঘটনা ঘটে, ভয় পেয়ে নাকি সেই বাড়িটা সবাই ছেড়ে দেয়। তবে এর আগে সেই বাড়িতে কাউকে খুন হতে হয়নি, খুনটা হয়েছে বর্তমানে। ভদ্রলোকের একটা ব্যবসা রয়েছে, সেই ব্যবসার কাজের জন্যই তিনি বাড়িটা ভাড়া নিয়ে এখানে ছিলেন। এখান থেকে তার কাজকর্মের সুবিধা হতো তাই। তবে কাল রাতে তিনি খুন হয়েছেন, আর সকালে ব্যাপারটা জানা গেছে। ভদ্রলোকের বাড়িতে কেউ থাকে না, তিনি একাই থাকেন। তবে তার একটা দোকান রয়েছে, সেই দোকানের লোকটি আজ সকালে কোনো কারণে তার বাড়িতে এসেছিল, তখনই সে ব্যাপারটা দেখতে পায়। না হলে হয়তো ঘটনাটা এত তাড়াতাড়ি আমরা জানতে পারতাম না। সেই আশেপাশের লোকজনকে ডাকে আর তারপর পুলিশে খবর দেয়। গিয়ে ঘটনাস্থলে ব্যাপারটা আমি দেখেছি ব্যোমকেশবাবু, তারপর আপনার কাছে এলাম। খুনটা কিভাবে হয়েছে বলে আপনার মনে হয়? ধারালো ছুরি দিয়ে প্রথমে পিঠের কাছে আঘাত করা হয়েছে, তারপর সেই ছুরি দিয়েই বোধহয় গলার নলিটা কাটা হয়েছে। ভদ্রলোকের মৃতদেহ বাড়ির দোতলায় ব্যালকনির কাছে পড়েছিল, রক্তে চারপাশটা ভেসে যাচ্ছে। দেখে মনে হচ্ছে রাত্রের দিকেই খুনটা হয়েছে, তবে আশেপাশের কেউ কিন্তু চিৎকার শুনতে পায়নি, এমনকি অন্য কোনো শব্দও শুনতে পায়নি। ভদ্রলোককে অনেকদিন ধরেই আশেপাশের লোকজন দেখছেন। তার বাড়িতে ওই কাজের দোকানের এক লোকটি ছাড়া আর কেউ আসে টাসে না। ভদ্রলোক বেশিরভাগ সময় নাকি নিজের ঘরেই থাকতেন, বইপত্র পড়েই সময় কাটাতেন। এইসব আশেপাশের লোকেদের থেকে জিজ্ঞাসাবাদ করে জেনেছি। তবে সকলেই এক বাক্যে একটা কথা বলেছে, ওই বাড়িটা নাকি ভালো নয়, ওই বাড়িতে অদ্ভুত কিছু দেখা যায়। যারা আগে থেকেছে তারাও নাকি এই একই কথা বলেছে। আশেপাশের লোকেরা বলেছে ওই বাড়িটা ভালো নয়, তাই আপনি ভেবে নিচ্ছেন খুনটা কোনো মানুষ করেনি, অন্য কেউ করেছে। কিন্তু দাসবাবু, যেখানে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে আর যেখানে ভদ্রলোকের মৃতদেহ পাওয়া গেছে, তার মানে হাতের ছাপ রয়েছে, সেখানেও আপনি এমন একটা ধারণা করছেন কি করে? আপনি বুঝতে পারছেন না ব্যোমকেশবাবু, এটা কোনো মানুষের কাজ হতেই পারে না। তার কারণ রয়েছে। ওই বাড়িতে অত রাতে তাকে খুন করতে অন্য কেউ যাবে কেন? তার সাথে কারো তো শত্রুতা ছিল না। তার দোকানের লোকটি আমাদের এই কথাটা জানিয়েছে, সে এখনো এখানেই আছে। আপনি গেলে তার সাথে একবার কথা বলে নিতে পারবেন। আমি অনেকক্ষণ ধরেই ব্যোমকেশ আর দাসবাবুর কথাবার্তা শুনছিলাম, তবে নিজে কিছুই বলছিলাম না। আমি গোটা ব্যাপারটা শুনে বোঝার চেষ্টা করছিলাম আসলে কি হয়েছে। ব্যোমকেশ আর আমি ব্যোমকেশের ঘরে বসে রয়েছি। ব্যোমকেশ তার ইজি চেয়ারে বসে দুটো চোখ বন্ধ করে সিলিংয়ের দিকে মাথা তুলে রয়েছে, তার দুটো হাত মাথার পেছনের দিকে। বোঝাই যায় সে খুব মন দিয়ে কিছু ভেবে চলেছে, অথবা ব্যাপারটা বুঝতে চাইছে। সে খুব মন দিয়ে ভাবছে। ব্যোমকেশ মাঝে মাঝে এমনটা করে, সে খুব মন দিয়ে ভাবছে এমনটা দেখায়, তবে সেটা বোঝার কিন্তু কোনো উপায় নেই। এই মুহূর্তে ধরেই নিয়েই কারো সে মন দিয়ে ভাবছে, কারণ আমাদের উল্টো দিকে বসে রয়েছে দাসবাবু, আর দাসবাবু আমাদের জন্য একটা অদ্ভুত কেস নিয়ে এসেছে। কেসটা অদ্ভুত সে কথা বলছি, তার কারণ ভদ্রলোক বেশ ভয় পেয়ে আছে। ভদ্রলোকের মনেরও হয়েছে এই কেসটায় যে খুনি রয়েছে সে আসলে কোনো মানুষ নয়, না কোনো পশুও নয়। তবে দাসবাবুর কথায় যিনি খুন করেছেন তিনি হলেন... ব্যোমকেশবাবু, আপনি তো এসব বিশ্বাস করেন না, তবে ছোটবেলায় আমিও কিন্তু এসব অনেক শুনেছি। ওই রাতের বেলা যারা ঘুরে বেড়ায়, বুঝতেই পারছেন আমি কাদের কথা বলছি। ব্যোমকেশ মুখটা একটু গম্ভীর করে আরো গম্ভীর গলায় বলল, কাদের কথা বলছেন দাসবাবু? একটু খোলসা করে বলুন, না হলে তো আমি কিছু বুঝতে পারছি না। সত্যি বুঝতে পারছেন না? দেখুন, এই ভর দুপুরে ওসব বলতে নেই, তবুও বলি, আমার মনে হয় যে খুন করেছে সে কোনো মানুষ নয়, সে কোনো অশরীরী আত্মা। দাসবাবুর কথায় ব্যোমকেশ হা হা করে হেসে উঠল। আমার যে একটু হাসি পায়নি তা নয়, তবে সত্যি বলতে আমি একজন সাহিত্যিক,
আর লেখকের কারণে বিভিন্ন সময়ে এমন অনেক কিছু পড়াশোনা করতে হয় কিংবা লিখতে হয় যার সাথে স্বাভাবিকের কোনো সম্পর্ক নেই। বর্তমান সময়ে বেশ কিছু সাহিত্যিককে আমি ভূতের গল্প লিখতে দেখেছি, তাই তারা দাবি করেন ভূত নাকি সত্যিই আছে। আর সেই দাবি থেকে আমি মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে ভূত আছে কিংবা নেই তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। তবে সেই ভূত যদি রাতের বেলায় কোনো একটা মানুষের ঘরে ঢুকে থাকে এবং তাকে খুন করে বসে, তাহলে সেটা নিয়ে তো মাথা ব্যথা করতেই হবে। আর ঠিক সেই কারণে ব্যোমকেশের কাছে দাশবাবুর আসা। ভদ্রলোক সকালে টেলিফোন করেছিলেন, টেলিফোন করে নিজের আসার কথাটা বলে দিয়েছিলেন। আর মাত্র মিনিট কুড়ি আগে ভদ্রলোক এখানে এসে পৌঁছেছেন। তারপর শুনিয়েছেন অদ্ভুত একটা কেসের কথা। আর সেটা শোনার পর থেকেই ব্যোমকেশ ইজি চেয়ারে বসে সিলিংয়ের দিকে তাকিয়ে চোখখানা বন্ধ করে রয়েছে। দাশবাবু বোধহয় একটু অধৈর্য হয়ে বললেন, ব্যোমকেশবাবু, আমি আপনাকে মিথ্যা বলছি না, আমি যেটা বলছি সত্যিই বলছি। ওই বাড়িতে কেউ থাকে না, আর আশেপাশে যে কটা বাড়িঘর আছে সেখানকার লোকেরা রাতে তেমন কিছুই দেখেনি। তবে অনেক বছর ধরে বাড়িটা বন্ধ ছিল। ওই ভদ্রলোক সম্প্রতি বাড়িটা ভাড়া নিয়ে এসেছেন। আপনিই বলুন, ওই ভদ্রলোক তো এখানকার নয়, এখানে নতুন এসেছেন। তার সাথে কার এমন শত্রুতা থাকতে পারে যে তাকে ফোন করবে? আর ওই বাড়িতে ব্যালকনিতে নাকি রাতের বেলায় কাউকে হেঁটে চলে বেড়াতে দেখা যায়, মাঝে মাঝে বন্ধ ঘরের ভেতরে আলো জ্বলতেও দেখা যায়। অথচ ওই বাড়িতে আশেপাশের লোক কাউকে দেখেনি। তাহলে আর বলছি কি, ও বাড়িতে কেউ থাকে না। একবার ওখানে গিয়ে আশেপাশের লোকেদের সাথে কথা বললেই আপনি বুঝতে পারবেন ব্যোমকেশবাবু। আর এই যে অজিতবাবু, যেখানে খুনটা হয়েছে তার আশেপাশে যে হাতের ছাপগুলো পাওয়া গেছে সেগুলো কোনো মানুষের হাতের ছাপ হতেই পারে না। এতক্ষণ পরে ব্যোমকেশ চোখ খুলে আমাদের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আপনার কথায় ধরে নিচ্ছি যে ফোনটা কোনো মানুষ করেনি, আপনার ওই কোনো অশরীরী আত্মা করেছে। কিন্তু তাহলে তো তারও তো একটা মোটিভ থাকা দরকার। অকারণে সে কাউকে খুন করতে যাবে কেন? মোটিভ তো রয়েছে, ওই বাড়িতে এরকমটা থাকতে এসেছিল, সেটাই মোটিভ। এসব অশরীরী আত্মারা নিজেদের জায়গায় অন্য কাউকে দেখতে পারে না ব্যোমকেশবাবু, বড্ড হিংসা করে। কিন্তু একটা কথা বলুন আমায়, যদি সেই অশরীরী আত্মাকে আমরা খুঁজে বার করতে পারি কিংবা তার অপরাধ প্রমাণ করতে পারি, তাহলে তাকে শাস্তি দেবেন কি করে? দাশবাবুর দুটো চোখ যেন গোল হয়ে এলো। তিনি সেভাবে একটু ভয় জড়ানো গলায় বললেন, একই কথা বলছেন ব্যোমকেশবাবু, তাদের কি আবার শাস্তি দেওয়া যায় নাকি? তবে বুঝতে পারছেন, পুলিশের রিপোর্টে তো আর এসব লেখা যাবে না। তাই ব্যাপারটা নিয়ে একটু তদন্ত করা দরকার। তদন্ত করার পরে আপনি যদি এ কথা বলেন তাহলে হয়তো শান্ত হবে। তবে একটা রিপোর্টও লিখতে হবে তো। দাসবাবু, আইন কখনোই অশরীরী আত্মা কিংবা ভূতের ব্যাপারকে স্বীকার করে না। উনি কখনোই অশরীরী আত্মা এমনটা রিপোর্টে আপনি লিখতে পারবেন না। সেক্ষেত্রে কেস ডিসমিস হয়ে যাবে কিংবা কেসটা চাপা পড়ে যাবে। তার বাইরে আর অন্য কিছু হবে না। কিন্তু ব্যোমকেশবাবু, আপনি একবার চলুন না, আপনি একবার গিয়ে ঘটনাস্থলটা দেখুন, তাহলে গোটা ব্যাপারটা আপনি বুঝতে পারবেন। আর তাহলে আপনার তদন্ত করতেও সুবিধা হবে। আমি ওসি সাহেবের পারমিশন নিয়েই এসেছি আপনাকে নিয়ে যেতে। কিন্তু আপনাকে কিন্তু কেসটা নিতেই হবে। হ্যাঁ, আপনাকে যে করেই হোক কেসটা নিতেই হবে ব্যোমকেশবাবু। আমি ব্যোমকেশকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলাম। সে দাশবাবুর কথা শুনে চলেছে, কিন্তু উত্তর দিচ্ছে না। সে যেন অন্য কিছু ভেবে চলেছে, অথচ কেসটা এমন কিছুই দাশবাবু এখনো বলেননি যাতে কেসটা নিয়ে গভীরভাবে ভাবতে হবে। তাই আমি বললাম, এই ব্যোমকেশ, তুমি তখন থেকে কি ভেবে চলেছো বলো তো? আমি দাশবাবুর কাছ থেকে যতটা শুনলাম তাতে তো ভাবার তেমন কিছুই নেই। তবে তুমি বেশ গভীরভাবে কি এমন ভাবছো? ব্যোমকেশ হেসে আমার দিকে তাকালো, তারপর চেয়ারের উপর সোজা হয়ে বসতে বসতে বলল, অনেকদিন আগে ঠিক এমন একটা কেস আমার হাতে এসেছিল। তবে তখন তোমার সাথে আমার পরিচয় হয়নি। তখন আমার এই পেশায় আমি নতুন সামান্য 2-1টা কেস সলভ করেছি, পুলিশকেও 2-1টা কেসে সাহায্য করেছি। তখন দাশবাবু ছিলেন না, তখন ছিল রাখালবাবু। সেই রাখালবাবু একবার এমন একটা সমস্যা আমার কাছে নিয়ে এসেছিল। তবে রাখালবাবুর কথা তোমাদের আগেই বলেছি, রাখালবাবু কিন্তু এসবে বিশ্বাস করতো না। সেও ভেবেছিল কেসটা অন্য কিছু, তবে এমনভাবে আমাদের সামনে এসেছিল যে মনে হবে খুনি কোনো মানুষ নয়। তবে দাশবাবু, সেই কেসেরও কিন্তু শেষে দেখা গিয়েছিল খুনি একজন মানুষ। সে আপনি যাই বলুন ব্যোমকেশবাবু, এই কেসে কিন্তু খুনি কোনো মানুষ হতে পারে না। তাহলে তোমার মনে হচ্ছে সেই কেসের সাথে এই কেসটার মিল থাকলেও থাকতে পারে, তাই তো?
দুটো কেসে একটাই মিল আছে। সেই কেসেও প্রথমে মনে হয়েছিল কাজটা কোনো অশরীরী আত্মাই করেছে। তাহলে তোমাদের ব্যাপারটা খুলেই বলি। এই দাসবাবু, ঘন্টাখানেক বসেই যান না হয়, তারপর আপনার সাথে আমরা বেরিয়ে পড়ব। ঘটনার সালটাও দেখা হবে। তবে ব্যাপারটা বারবার মনে হচ্ছে যখন আপনাকে একটু খুলেই বলি, আপনিও শুনেই দেখুন। দাসবাবুর মুখ দেখে মনে হলো গল্প শোনার ইচ্ছে তার নেই, কিন্তু ব্যোমকেশ যখন বলেছে তখন তাদের আপত্তিও করতে পারছে না, তাই একটু বিরস মুখে বললেন, ঠিক আছে ব্যোমকেশবাবু, তবে আরেক কাপ চা কিন্তু খাওয়াতে হবে তাহলে। দাসবাবুর কথায় আমি আর ব্যোমকেশ দুজনেই হেসে উঠলাম। দাসবাবু আরেকটু গুছিয়ে বসতেই আমি রান্নাঘরে গিয়ে বৌঠানকে চায়ের জন্য বলি, তারপর ব্যোমকেশের পাশে এসে বসলাম। ব্যোমকেশ বেশ কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলতে শুরু করলো। আগেই বলেছি, তখন এই পেশায় আমি প্রথম পুলিশকে বেশ কয়েকটা কেসে সাহায্য করেছি। তবে সেই মুহূর্তেও পুলিশের সাথে একটা চুরির কেসে কাজ করছিলাম। চোরকে খুব সহজে ধরা যাচ্ছিল না। একটা ধারণা আমরা করতে পেরেছিলাম যে কাজটা কে করেছে, তবে আমাদের হাতে কোনো প্রমাণ নেই। প্রমাণ জোগাড়ের জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছিল। ঠিক সেই সময় রাখালবাবু একদিন আমার বাড়িতে এসে পৌঁছল। প্রথমে বসে বেশ কিছুক্ষণ সেই কেসের ব্যাপারে আলোচনা করার পরে হঠাৎ বলে উঠল, ব্যোমকেশ, একটা অদ্ভুত সমস্যায় পড়েছি বুঝলে। কেসটা বেশ কয়েকদিন ধরেই হাতে রয়েছে, কিন্তু তোমায় বলে ওঠা হয়নি। রাখালের কথা শুনে বুঝতে পারলাম সে দোষটা তো করছে। তাকে এমন ইতস্তত করতে আমি এটাকে শুনিনি, তাই ব্যাপারটা যে একটু অন্যরকম সেটা বুঝতেই পারছিলাম। তাই বলে উঠলাম, আরে অত চিন্তা করো না রাখালবাবু, বলো না ব্যাপারটা কি, তারপর দেখছি খুন নাকি চুরি। খুন আসলে শহরের বাইরের দিকে, মোটামুটি ওই উত্তরের দিকে একটা থানার ঘটনা। সেই থানার অফিসার আমার বেশ পরিচিত, সেই ব্যাপারটা আমায় বলেছে, এমনকি তোমার কথাও সেই বলেছে। তবে তুমি জানো এখন এই চুরির কেসটা নিয়ে আমরা ফেঁসে আছি, তাই এখন তোমাকে আর আমি কিছু সেরকম বলিনি। ব্যাপারটা হলো, একটা পরিত্যক্ত বাড়িতে একটা খুন হয়েছে, তবে সেটা কে করেছে আর কেন করেছে তার কিছুই বোঝা যাচ্ছে না। সব থেকে বড় কথা হলো, সেই বাড়িতে নাকি কখনোই কেউ যায় না। সেই বাড়িতে ওই লোকটা কোথা থেকে এলো আর কেনই বা এলো বোঝা খুব মুশকিল। দেখুন রাখালবাবু, আপনি বলছেন ওই বাড়িতে কেউ যায় না, তাহলে লোকটা ওখানে গেল কি করতে? আর খুন যখন হয়েছে তাহলে তার পেছনে কোনো না কোনো কারণ তো আছে। সেটা আমিও ভাবছি, কিন্তু আশপাশের লোকজন ওই বাড়িটাকে ভূতের বাড়ি বলে। ওই বাড়িতে নাকি রাতের বেলা কাউকে হেঁটে চলে বেড়াতে দেখা যায়। মাঝে মাঝে বাড়ির দিক থেকে অদ্ভুত স্বরে হাসি বা কান্নার আওয়াজ ভেসে আসে। এমনকি রাতের বেলা বাড়ির দোতলার ভাঙাচোরা ঘরে আলোও জ্বলতে দেখা যায়। ওই বাড়ির কাছে বেশ দু একজন আগে ভয় পেয়েছে। শুধু আলো জ্বলতে দেখা যায় আর বাড়িতে রাতের বেলা কাউকে দেখা যায় বলে ভয় পেয়েছে? আহা, সেটা নয়। যারা ভয় পেয়েছে তারা বাড়ির কাছে অদ্ভুত কিছু দেখেছে। ঠিক কী দেখেছে তা কেউ খুলে বলতে পারেনি। অথচ তারা বলেছে ওই বাড়ির সামনে নাকি সাদা কাপড় পরা কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তার উচ্চতা নাকি সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। একজন তো এটাও বলেছে যে সে ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে নাকি দেখেছিল একটা লম্বা হাত তার দিকে এগিয়ে আসছে, আর একটু হলেই তাকে ধরে ফেলবে। তা সে কোনো ক্রমে প্রাণ নিয়ে পালিয়ে বেঁচেছে আর কি, এবং সে বাড়িতে এসে অজ্ঞানও হয়ে গেছে। রাখালবাবুর কথা শুনে আমি বুঝতে পারলাম সেই সমস্ত কিছু বিশ্বাস না করলেও ব্যাপারটা নিয়ে মিথ্যে কথা বলছে না। রাখালবাবুকে আমি মিথ্যে কথা বলতে কিংবা বাড়িয়ে বলতে শুনিনি। সে কাজের ছেলে, আর পুলিশ হিসেবে সে যে একজন যোগ্য মানুষ তা বলার অপেক্ষা রাখে না। তাই বললাম, তাই নাকি? তাহলে তো ব্যাপারটা একবার দেখতে হচ্ছে। তুমি তোমার সেই পরিচিত অফিসার বন্ধুকে বলে রাখো। লোকটা এদিকার নয়, খুনটা হয়েছে আজ থেকে 3 দিন আগে। তবে লোকটার ব্যাপারে এখনো পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি। আমরা না হয় কাল সকালে একবার গিয়ে জায়গাটা দেখে আসবো। যার খুন হয়েছে তার ব্যাপারেও কি খোঁজ খবর নেওয়া হয়েছে? তাহলে লোকটার ব্যাপারে খোঁজ নিতে বলে দিন। আর কাল সকালে আমরা তাহলে একবার ঘটনাস্থল থেকে ঘুরে আসি, তারপর না হয় বোঝা যাবে কাজটা কে করেছে, মানুষ না অন্য কিছু। পরদিন সকালে রাখালবাবুর সাথে সেই বাড়িটার কাছে গেলাম। সময় লেগেছিল, কারণ রাখালবাবুর সাথে বেরিয়ে প্রথমে যেতে হলো সেই অফিসারের থানায়। তাদের সেখান থেকে পুলিশের জিপে করে আমরা গিয়েছিলাম ঘটনাস্থলে। জায়গাটা দেখি কিন্তু একটু কেমন লাগবে, কারণ আশেপাশে ঘর বাড়ি নেই। সেই বাড়িটা যে রীতিমতো ভাঙাচোরা আর পরিত্যক্ত তা বাইরে থেকেই বোঝা যায়। চারপাশে জঙ্গল গজিয়ে উঠেছে। বাড়ির মধ্যেও এখানে ওখানে দেওয়ালের গায়ে শ্যাওলা আর বটগাছ গজিয়েছে। দিনের বেলাতেও সেই ঘরের ভেতরে যে অন্ধকার থাকে তা বোঝা যায়। তাছাড়া আশেপাশে পায়রা বাসা করেছে। আমরা 3 জন যখন বাড়ির বাউন্ডারির মধ্যে ঢুকলাম তখন দুপুর। হাঁটতে হাঁটতে বাড়ির একতলার সিঁড়ি দিয়ে উঠে বুঝতে পারলাম
চারপাশে ধুলো জমে আছে দেওয়ালে। এখন ওখানে ভাঙা, এমনকি ছেলেটা বিপজ্জনকভাবে ভেঙে রয়েছে। যখন তখন এই সিঁড়ি ভেঙে পড়তে পারে। বাড়িটা বেশ পুরনো, বাড়ির থাম, সিলিং, এমনকি গাঁথুনি দেখলে তা বোঝা যায়। আমরা কোনো রকমের সিঁড়ি দিয়ে উপরে উঠে ব্যালকনির কাছে এসে দাঁড়ালাম। তারপর রাখাল বলল, ওই ঘরে মৃতদেহটা পাওয়া গিয়েছিল, তবে মৃতদেহের সাথে আর কিছু ছিল না? রাতের বেলা লোকটাই বাড়িতে এলো, অথচ তার সাথে কিছুই ছিল না। ব্যাপারটা কেমন অস্বাভাবিক বলে মনে হচ্ছে না? আমাদের সাথে যে অফিসার ছিলেন তিনি ততক্ষণ পর্যন্ত চুপ করেছিলেন, কিন্তু এবার বললেন, ব্যোমকেশ বাবু, খুনটা কোনো মানুষে করেনি। আমার মনে হয় লোকটাকে এখানে টেনে নিয়ে এসেছিল অন্য কিছু। তার কথা শুনে আমি কিছু বলার আগেই রাখাল বলে উঠল, তোমার যত বাজে বাজে কথা! যদি মানুষ ছাড়া অন্য কেউ খুন করবে তাহলে ছুরি ব্যবহার করলো কেন? তোমাদের ওই ভূত প্রেত, এদের তো আর মানুষ মারতে ছুরি লাগে না। রাখাল বাবু, আপনি এসব বিশ্বাস করেন না আমি জানি, কিন্তু এসব হয়, এসব আছে। আমি ছোটবেলায় আমাদের গ্রামে... হ্যাঁ, তোমাদের গ্রামের গল্প রাখো তো। এখন বলো, লোকটার ব্যাপারে কিছু জানা গেছে? লোকটা শহরের বাইরে থেকে এসেছিল এখানে। একজনকে পাওয়া গেছে যে লোকটাকে এই বাড়িতে সেদিন সন্ধ্যাবেলা ঢুকতে দেখেছিল। তবে সেই লোকটা জানিয়েছে এর সাথে নাকি আরো একজন ছিল। তবে আমরা কিন্তু এখানে এই একজনকেই পেয়েছি, অন্য একজনকে পাইনি। তাহলে সেই লোকটার ব্যাপারে খোঁজ খবর করুন, আর তাকে পাওয়া গেলেই আশা করি কিছু একটা জানা যাবে। আর লোকটা কেন এখানে এসেছিল সে ব্যাপারে কিছু বোঝা গেছে? না, কিন্তু ব্যোমকেশবাবু, এখানে রাতের বেলা কেউ যে আসে না। এই লোকটা কেন এসেছিল সেটাই তো আমরা বুঝতে পারছি না। কোনো একটা কারণ তো আছে। কোনো একটা কারণেই এখানে লোকটা এসেছিল, না হলে শহরের বাইরে থেকে একজন এসে ঠিক এই বাড়িটাতেই উঠবে কেন? তবে কোনটা কেন হলো সেটাই বুঝতে পারছি না। আমার মনে হয় যে লোকটার সাথে এই লোকটা এখানে এসেছিল, তার সাথে কোনো ব্যাপার নিয়ে ঝগড়াঝাটি হয়, তখনই সে খুনটা করে এখান থেকে জিনিসপত্র নিয়ে চম্পট দেয়। না রাখালবাবু, আপনি ভুলে যাচ্ছেন। ওদের দুজনকে এখানে ঢুকতে অনেকেই দেখেছে, আর তারপরেও খুনটা করার মতো সাহস করবে না। সেক্ষেত্রে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমার মনে হয় অন্য কোনো ব্যাপার ঘটেছে। একটা কাজ করুন তো রাখালবাবু, সম্প্রতি শহরে চোরা চালানোর একটা দল সক্রিয় হয়ে উঠেছিল না? সেই দলের ব্যাপারে একটু খোঁজ নাও। দেখো এর মধ্যেই সেই দলের কোনো জিনিসপত্র বাইরে যাওয়ার সম্ভাবনা রয়েছে নাকি। আর সম্প্রতি কোনো... আচ্ছা, রাখালকে কথাগুলো বলতে বলতেই হঠাৎ করে একটা কথা আমার মনে পড়ে গেল। আমরা যে কেসটার তদন্ত করে চলেছিলাম, আসলে সেই চুরির ব্যাপারে এই কেসে একটা অস্ত্র, পাথরের মূর্তি একটা বাড়ি থেকে চুরি গেছে। সন্দেহ করা হচ্ছিল বাড়ির কাজের লোকটি এটা করেছে, কিন্তু তার বাড়ি কিংবা যে বাড়ি থেকে চুরি হয়েছে সেই গোটা বাড়িটা তল্লাশি করে কিছুই পাওয়া যায়নি। এখন আমার হঠাৎ করেই মনে হলো সেই চুরির সাথে এই লোকটার খুনের কোনো একটা সম্পর্ক থাকলেও থাকতে পারে। তাই রাখালবাবুকে এই বাড়িটার উপর নজর রাখার ব্যবস্থা করতে আর সেই অফিসারটিকে ওই লোকটার ব্যাপারে আরও খোঁজ খবর নিতে বলে সেদিনের মতো আমরা সেখান থেকে চলে গেলাম। পরদিন সকাল থেকে কিন্তু আগের সেই চুরিটার ব্যাপারেই তদন্ত করতে শুরু করলাম। আমার মনে হচ্ছিল কাজের লোকটি কোনোভাবে জিনিসটা বাইরে কোথাও পাচার করে দিয়েছে, তাই তার উপর নজর রাখার দরকার। তবে সরাসরি তার উপর নজর রাখলে সে সাবধান হয়ে যাবে, তাই সাদা পোশাকের পুলিশকে তার বাড়ির উপর নজর রাখতে বলেছিলাম। তখনও পর্যন্ত কিছু জানা না গেলেও আমার কেমন যেন সন্দেহ হয়েছিল খুব তাড়াতাড়ি কিছু একটা জানা যাবে। আর ঠিক তখনই শহরের বুকে আরও একটা চুরি হয়ে গেল। এবারও চুরি হয়ে গেছে শহরের একটা বিত্তবান ভদ্রলোকের বাড়ি থেকে তাদের একটা পেতলের মূর্তি। আগে চলে গেছিল অষ্টধাতুর একটা মূর্তি, আর এবার চলে গেছে পেতলের মূর্তি। এই দুটো ব্যাপারের মধ্যে কোনো একটা সম্পর্ক যে রয়েছে সেটা বোঝা যাচ্ছিল। তবে এক্ষেত্রেও বাড়ির কাজের লোকটিকে আমরা সন্দেহ করে তদন্ত এগিয়ে নিয়ে যেতে শুরু করলাম। এভাবেই প্রায় সপ্তাহখানেক কেটে গেল। এর মধ্যে আবার একদিন রাখালবাবু আমার বাড়িতে এসে পৌঁছলো। আমার চেয়ারের সামনে বসে একটু উত্তেজিত হয়ে বলল, ব্যোমকেশ, তোমার কথা মতো ওই বাড়িটার উপর নজর রেখেছিলাম, তবে রাতের বেলা ওই বাড়ির আশেপাশে কারা যেন ঘুরে বেড়ায় বলে মনে হচ্ছে। তবে বাড়ির ভেতরে কেউ ঢোকেনি। যে লোকটাকে বাড়ির উপর পাহারায় রাখা হয়েছিল সে এটাই বলেছে, কিন্তু তারা বাড়ির ভিতরে ঢুকছে না কেন সেটাই তো বুঝতে পারছি না। রাখালের কথায় আমি কেমন যেন চমকে উঠে বললাম, বাড়ির ভেতর ঢুকছে না মানে? তোমার কথায় আমার সেই বন্ধুটি, যে লোকটিকে সাদা পোশাকে ওই বাড়িতে নজর রাখতে বলা হয়েছিল, সে ওই বাড়ি থেকে বেশ খানিকটা দূরে একটা বাড়িতে একটা গোটা দিন অপেক্ষা করে।
এমনকি রাতেও সেই বাড়ির জানলা থেকে এই বাড়ির উঠোনটা দেখা যায়। যদিও ওখান থেকে খানিকটা দূর, তবুও বোঝা যায় মোটামুটি। আর সে বলেছে রাতের বেলা কেউ একজন কিংবা দুজনও হতে পারে, তারা রাতের বেলা ওই বাড়ির উঠোনের মধ্যে ঘুরে বেড়ালো, কিন্তু বাড়ির ভিতরে কখনোই ঢোকেনি। এমনটা যে কেন সেটা বুঝতেই পারছি না। যদি ওই ঘরে কিছু একটা থাকে তাহলে তো তারা ওই ঘরে গিয়ে ঢুকবে। বাড়ির উঠোনে ঘুরে বেড়ানোর কারণটা কি জানি। তাহলে কি কিছু আছে? হঠাৎ করে একটা সম্ভাবনা আমার মাথায় এলো। আমি তাই বললাম, লোকগুলো কবার এসেছিল বলো তো? একবারই এসেছিল, অন্তত সেই লোকটা তো আমাদের তাই জানিয়েছে। রাখালের কথায় আমি কেমন যেন কেসটা সম্পর্কে একটা অনুমান করতে পারছিলাম, কিন্তু তবুও আমাদের প্রমাণ দরকার। তাই সেই প্রমাণের জন্য আমি অপেক্ষা করতে চাইলাম। তাই বললাম, পাহারার কাজে যাকে রেখেছেন তাকে সেখান থেকে সরে যেতে বলুন। বলুন তার কাজ শেষ হয়েছে। এখন আমি না বলা পর্যন্ত যেন ওই বাড়ির উপর কেউ নজর না রাখে, এমনকি পুলিশ পর্যন্ত ওদিকে যেন না যায়। আরও একটা কাজ আপনাকে করতে হবে। রাখালবাবু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, কি কাজ ব্যোমকেশ? আমি তখন তাকে আমার পরিকল্পনাটা পুরোটাই খুলে বললাম। শুনতে শুনতে রাখালবাবুর মুখ হা হয়ে যাচ্ছিল। সবার শেষে তার মুখে একটা হাসি ফুটল। সে বলল, সত্যিই ব্যোমকেশ, তোমার বুদ্ধি আছে বটে। তোমার কথা মতোই কাজ হবে, কিন্তু এই চুরিগুলোর ব্যাপারে তাহলে এখন কি করব? আমি দুটো হাত মাজার পেছনে দিয়ে আর মোড়া ভাঙতে ভাঙতে বললাম, কিচ্ছু করতে হবে না, চুপ করে বসে থাকুন। কাজের লোকগুলোকে ছেড়ে দিন। তাদের উপর যে পুলিশি পাহারা রয়েছে সেগুলো তুলে নিন। সবাইকে মুক্ত করে দিন, উড়তে দিন রাখালবাবু, উড়তে দিন, উড়তে দিন। উড়তে উড়তে পাখি ঠিক কোথায় গিয়ে বসে সেটাই তো দেখা দরকার, তাই নাকি? ব্যোমকেশ থামতেই দাসবাবু বলে উঠলেন, ব্যোমকেশবাবু, আপনি ঠিক কিসে তদন্ত করেছিলেন বলুন তো? হ্যাঁ, একবার বলছিলেন আপনি চুরি তদন্ত করছেন, আবার বললেন সেই লোকটার মারা যাওয়া তদন্ত করছেন। আসলে আপনি করছিলেনটা কি? আমি শুধু অনুমান করেছিলাম, আর সেই অনুমানের ভিত্তিতে আমি দেখতে চাইছিলাম এরপরে কি ঘটে। কারণ এরপরে কি ঘটে সেটা দেখা খুব দরকার ছিল। তা না হলে আমার সব অনুমান একটা সঠিক দিকে যেত, যেটা দিয়ে আমরা এই চেষ্টা সলভ করতে পারতাম। আর আমার বারবার মনে হচ্ছিল ওই চুরিগুলো আর এই লোকটার খুনের ব্যাপারটা কোথাও না কোথাও জড়িত। অজিত, কিন্তু ব্যোমকেশ, ওই লোকগুলো ঘরের মধ্যে না ঢুকে বাড়ির উঠোনের মধ্যে ঘুরে বেড়াতো কেন? সেটা পরে বলছি অজিত। কেসের ব্যাপারে আরও অনেক কিছু এখনও বাকি রয়েছে। আমার কথা মতো রাখালবাবু কয়েকটা কাজ করেছিল। তার মধ্যে সবথেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ ছিল সেটা হলো পুলিশি পাহারাগুলো তুলে নেওয়া। সেই কাজের লোকগুলোকে বোঝানো যে পুলিশ তাদের উপর নজর রাখছে না। এমনকি পুলিশ সেই দুটো বাড়িতে গিয়ে তাদের সাথে কথা বলে চেষ্টা তারা কিছুই করতে পারছে না, ব্যাপারটা জানিয়ে এসেছিল। আর সেই কাজের লোক দুজনকে আবার কাজে বহাল করা হয়েছিল। তাদেরকে সন্দেহ করার জন্য পুলিশ, এমনকি বাড়ির লোক পর্যন্ত তাদের কাছে ক্ষমা চেয়েছিল। গোটা ব্যাপারটা খুব সুন্দরভাবে মিটে গিয়েছিল। আর এদিকে সে বাড়ির উপরে পুলিশ নজর রাখত বন্ধ হলো, উল্টে সেই বাড়ি থেকে সবাইকে দূরে থাকতে বলা হলো। সে বাড়িতে অতি অস্বাভাবিক কিছু ঘটে, এই ব্যাপারটা সেই এলাকায় চাউর করে দেওয়া হলো। তারপরে আমরা করতে লাগলাম অপেক্ষা। এই ঘটনার পরে আরো সপ্তাহখানেক গেল কেটে। এই এক সপ্তাহের মধ্যে কিন্তু আরো একটা চুরি হলো। আর তখনই আমরা আমাদের কাজ শুরু করলাম। আসলে রাখালবাবুর সাথে আমার যেভাবে কথা হয়েছিল তাতে শহরে যদি নতুন কোনো চুরি হয় তাহলে সেদিন রাত থেকে ওই বাড়িটার উপর আবার নজর রাখা শুরু করতে হবে। চুরি হওয়ার সাথে সাথে এই খবরটা আমাদের কাছে এসে পৌঁছলো, কারণ ওপর মহল পর্যন্ত এই ব্যাপারটা নিয়ে সবাইকে জানানো হয়েছিল। আর সেদিন রাতেই রাখালবাবুর কথায় সেই বাড়িটার উপর নজর রাখা হলো। এমনকি দেখা গেল পরদিন রাতে কিন্তু আবার দুজনকে ঘুরে বেড়াতে দেখা গেছে। যেদিন তাদের ঘুরে বেড়াতে দেখা গেছে সেদিন রাতেই কিন্তু পুলিশের বেশ কয়েকজন ওই বাড়িতে অপেক্ষা করছিল। তাদের ওই বাড়িতে ঢুকতে দেখি তারা অতর্কিতে আক্রমণ করে এবং তাদের দুজনকে গ্রেফতার করে ফেলে। কিন্তু তাদের কাছ থেকে কোনো কিছুই পাওয়া যায় না। পুলিশের লোকগুলো তাদের দুজনকে গ্রেফতার করে সেখান থেকে নিয়ে এসে থানায় রাখে। ব্যাপারটা আমাকেও জানানো হয়। পরদিন সকালে আমি আর রাখাল তখন সেই থানায় গিয়ে পৌঁছই। লোক দুজনকে দেখেই বোঝা যায় তাদের এক প্রস্থ আদর যত্ন করা হয়েছে। তারা চুপ করে থানার জেলের মধ্যে বসেছিল। আমি গড়াদের সামনে দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে বলি, কি ব্যাপার বলো তো, এত রাতে ভূতের বাড়িতে তোমরা কি করতে গিয়েছিলে? আমার কথায় তারা কোনো উত্তর করে না। একবার নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করে, তারপর চুপ করে বসে থাকে। আমি আর একটু অপেক্ষা করতে রাখালবাবু বলে ওঠেন, চুপ করে থেকে কোনো লাভ নেই। কথা কি করে বার করতে হয় সেটা আমি ভালো করেই জানি।
এখনই ভালোই ভালোই বল, নইলে কিন্তু। রাখালবাবু করছেন কি? এভাবে নয়, বিচারা তো এমনিতেই ভয় পেয়ে রয়েছে। রাতের বেলা ভূতের বাড়িতে গিয়েছিল, তারপর এখন থানায় বসে রয়েছে। আর ওদের সাথে একটু ভালোভাবে কথা বলুন। দেখো, তোমাদের এখনো বলি, তোমরা যা জানো তা বলে দাও, নাহলে নাহলে যদি রাখালবাবু ব্যাপারটা দেখে তাহলে কিন্তু। রাখালবাবুর দিকে একবার তাকিয়ে লোক দুটো যেন নিজেদের মধ্যে ইশারে কি একটা কথা বলে নিল, তারপর চুপ করে বসে রইল। আমি বুঝতে পারছিলাম তারা এভাবে কিছুই বলবে না, তাই রাখালবাবুকে সেখান থেকে সরিয়ে এনে সেই অফিসারের কাছে বসালাম। তারপর বললাম, দেখুন রাখালবাবু, ওদের কাছে কিন্তু তেমন কিছুই পাওয়া যায়নি, তাই আমাদের হাতে ওদের অপরাধী প্রমাণ করার কোনো সূত্র নেই। আমার মনে হয়েছিল ওদের কাছে সেই মূর্তিটা পাওয়া যাবে, যেটা পরশু শহর থেকে চুরি হয়েছে, কিন্তু মূর্তিটা তাহলে গেল কোথায়? আমার মনে হয় ওই বাড়িতেই কোথাও মূর্তিটা লুকিয়ে রাখা হয়েছে। দেখুন, আগের বার যখন চুরি হলো তারপরে ওই বাড়িতে রাতের বেলায় এই দুজনকে দেখা গেছে। আবার দুদিন আগে মূর্তি চুরি হলো, আবার ওদেরকে ওই বাড়িতে দেখা গেল রাতের বেলায়। কোথাও না কোথাও তো একটা সম্পর্ক অবশ্যই আছে। আর যে লোকটি ওই বাড়িতে মারা গিয়েছিল তার ব্যাপারে আমরা খোঁজ খবর নিয়েছি। এ শহরের না হলেও লোকটা কিন্তু একটা চক্রের সাথে জড়িত। যতদূর মনে হয় চোরাচালানের চুরির সাথে চক্রটা রয়েছে, তার সাথেই লোকটা জড়িত রয়েছে। আমি নিজেও এমন একটাই ধারণা করেছিলাম, কিন্তু মূর্তিগুলো যে খুঁজে পাওয়া দরকার, এদের দুজনকে দেখে মনে হচ্ছে এরাই দাগি আসামি। এদের মুখ এভাবে খোলানো যাবে না। ওরা জানে মুখ না খুললে ওদেরকে আমরা শাস্তি দিতে পারবো না। সামান্য সন্দেহের বশে ওদের দুদিন আটকে রাখা যাবে, কিন্তু ওদের বিরুদ্ধে কোনো কেস প্রমাণ করা যাবে না। রাখালবাবু, আপনি আপনি কি ভাবছেন? ব্যোমকেশবাবু, এই বাড়িটার ভিতরে তো আমরা খুঁজে দেখেছি, ওই বাড়ির কোনো ঘরেই তেমন কিছু নেই। আর আপনারও হয়তো মনে আছে যে ঘরে মৃতদেহ পাওয়া গিয়েছিল সেই ঘরেই কিছু পাওয়া যায়নি। তাহলে মূর্তিগুলো যদি থাকে তাহলে সেগুলো কোথায় গেল? যে তিনটি বাড়িতে মূর্তি চুরি হয়েছে সেই তিনটি বাড়ির কাজের লোকেদের উপর নতুন করে নজর রাখা শুরু করতে হবে। তারা কোথায় যায়, কাদের সাথে দেখা করে, কাদের সাথে কথা বলে, সমস্ত কিছুই জানতে হবে। আরও একটা ব্যাপার খোঁজ দিতে হবে, সম্প্রতি তাদের হাতে কিছু টাকা এসেছে কিনা। আমার মনে হয় তারা যদি এর সঙ্গে জড়িত থাকে তাহলে তাদের কিন্তু একটা বড় টাকা পাওয়ার কথা। তাহলে ব্যোমকেশবাবু, এখন আমরা কি করব? যেটা বললাম সেটাই করুন। আমি আর রাখালবাবু না হয় ওই বাড়িতে আরো একবার যাচ্ছি। বাড়িটা ভালো করে খুঁজে দেখা দরকার, তারপর কিছু একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। ব্যোমকেশ এতটা বলেই থেমেছিল, কারণ পুটিরাম এর মধ্যে আমাদের জন্য চা নিয়ে এসেছে। দাসবাবু চায়ের কাপ তুলে নিয়ে একটা চুমুক দিয়ে বললেন, মূর্তিগুলো যদি ওই বাড়িতে না থাকে তাহলে থাকবে কোথায়? আর মূর্তিগুলো না পেলে তো তদন্তের কোনো লাভ হবে না ব্যোমকেশবাবু। ব্যোমকেশ, একটা ব্যাপার কিন্তু আমার মনে হচ্ছে, বুঝলে, এই গোটা ব্যাপারটা একটা চক্র রয়েছে যখন, তাহলে এই দুজন অতি বড় কেউ নয়, এদের পেছনে আরও বড় কেউ ছিল, তাই তো? এদের পেছনে আরো বড় কেউ ছিল সেটা আমি ধারণা করতে পেরেছিলাম। আর ঠিক সেই কারণেই এই মুহূর্তে এমন কিছু করতে চাইনি যাতে সমস্ত ব্যাপারটাই ভেস্তে যায়। তাই সেই বাড়িতে যাওয়াটা আমাদের প্রয়োজনীয় ছিল। আমি আর রাখালবাবু দুজন মিলে সেই বাড়িতে গেলাম। তবে সত্যি বলতে বাড়ির প্রতিটা ঘর, সমস্ত কিছু খুঁজেও কিন্তু আমরা তেমন কিছুই পেলাম না। আর কোনো কিছু লুকিয়ে রাখতে চাইলে এই বাড়িটা ভালো জায়গা, কিন্তু দুজন কনস্টেবল নিয়ে সমস্ত কিছু খোঁজার পরেও আমরা কিন্তু কিছুই পেলাম না। একসময় যখন হাল ছেড়ে দিয়েছি তখন হঠাৎ রাখালবাবু বলে উঠলেন, ব্যোমকেশবাবু, রাতের বেলা ওই লোকগুলো যখন ওখানে আসতো ওরা কিন্তু কখনোই ঘরের ভেতরে ঢোকেনি, ওরা কিন্তু বাড়ির উঠোনে ঘুরে বেড়াতো। রাখালবাবুর মুখে কথাটা শুনে আমার কেমন যেন সন্দেহ হলো। তাহলে কি বাড়ির উঠোনে কোথাও কিছু আছে? সেই মতো বাড়ির উঠোন খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে বাড়ির জঙ্গলের জায়গার মধ্যে বেশ কয়েকটা জায়গায় এমন চোখে পড়ল যেখানে মনে হয় সম্প্রতি মাটি খোঁড়া হয়েছে। যেটা দেখতে পেয়ে আমার সন্দেহ রইল না এখানেই মূর্তিগুলো রয়েছে। তবে সেটাই যদি হয় তাহলে ওই লোকটাকে ধরা পড়েছে সে কথাটা জেনে গেছে, উদ্ধার করার চেষ্টা করবে। সেখান থেকে চলে এলাম, আর আসার সময় আরও একটা কাজ করে এলাম। বাড়িটার আশেপাশে বেশ কিছু লোকজন জমা হয়েছিল, কারণ রাখালবাবুর পরনে পুলিশের পোশাক। তাদের সবাইকে জানিয়ে এলাম এই বাড়িতে যে খুনটা করেছে তারা ধরা পড়েছে, তাই আমরা এখানে আর আসবো না, আর এই বাড়ির আশেপাশে কেউ যেন না আসে। এভাবে সমস্ত কিছু ব্যাপারটা মিটিয়ে দিয়ে আমরা সেদিনের মতো চলে গেলাম। কিন্তু সেদিন রাতেই সেই বাড়িটা থেকে নজর রাখতে লাগলাম ওই বাড়িটার উপর। আর আমাদের নজর রাখা কিন্তু সফল হলো।
সেদিন রাতেই ওই বাড়ির মধ্যে আরও একজনকে ঘুরে বেড়াতে দেখে আমরা বাড়ি থেকে বেরিয়ে এসে বাড়িটার পাশে অপেক্ষা করতে লাগলাম তার বেরিয়ে আসার জন্য, কারণ সেই মুহূর্তে ভেতরে ঢুকলে আবার আগের মতোই একটা ভুল হয়ে যাবে। লোকটা বেশ কিছুক্ষণের জন্য ঘুরে বেড়ালো, তারপর বুঝতে পারলাম কিছু যেন বার করেছে। সমস্ত কিছু করার পর হাতে একটা কাপড়ের ব্যাগের সমস্ত কিছু জড়িয়ে নিয়ে যখন বাইরে পা রাখলো, তখন আমরা অন্ধকারে তার পিছু নিলাম। বেশ খানিকটা হেঁটে যাওয়ার পর দেখতে পেলাম অন্ধকারে একটা ভাড়ার গাড়ি দাঁড়িয়ে রয়েছে। লোকটা কিন্তু তখন আমাদের দেখেনি। লোকটা গিয়ে ভাড়ার গাড়িতে উঠতে যাবে এমন সময় রাখালবাবু পিস্তল বার করে বলে উঠল, সাবধান, গাড়ি থেকে নামো, নামো গাড়ি থেকে। লোকটা গাড়িতে উঠে পড়েছিল এমন একটা ব্যাপারের আকর্ষিকতায় তার হাত থেকে কাপড়ের ব্যাগটা মাটিতে পড়ে গেল। আর পড়তে ফোন করে আওয়াজ হলো। সামান্য মুহূর্ত পরে গাড়ির দিক থেকে গুলি ছুটে এলো আমাদের দিকে। আমরা কোনো রকমে মাথা নিচু করে একপাশে সরে এলাম। রাখালবাবু গুলি চালালেন, আমার কাছেও পিস্তল ছিল, আমিও গুলি চালালাম। বেশ কিছুক্ষণের মধ্যেই ওদের একজনের গুলি লেগেছে বলে মনে হলো, কারণ একটা চিৎকার শোনা গেল। আর তার সাথে সাথেই গাড়িটা চলতে শুরু করলো। আমি আর রাখালবাবু দৌড়ে গেলাম গাড়িটার পিছু পিছু। বেশ খানিকটা এভাবে দৌড়ে যাচ্ছে, কিন্তু তখনও গাড়ির দিক থেকে গুলি চালানো হচ্ছে, তাই আমাদের সাবধানে এগোতে হচ্ছে। অন্ধকারের জন্য আমাদের সামান্য সুবিধা হচ্ছে। একসময় গাড়ির কাছাকাছি পৌঁছে গাড়ির উপরে উঠে পড়ে একজনকে চেপে ধরলো রাখালবাবু। আমি তাড়াতাড়ি গাড়ির সামনে গিয়ে গাড়োয়ানকে পিস্তল তুলে গাড়ি থামাতে বললাম। অন্ধকারের সুযোগ নিয়ে একজন গাড়ি থেকে লাফিয়ে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করছিল। আমি তাকে একবার সাবধান করলাম, কিন্তু সে কথা শুনছে না দেখে আমায় বাধ্য হয়ে গুলি চালাতে হলো। এখানে একটা কথা বলে রাখা দরকার, আমার কাছে রাখালবাবুর কাছে জোরালো টর্চ ছিল। গাড়িটা দাঁড়ানোর পরে আমরা এক হাতে টর্চ চালিয়েছিলাম। সেই টর্চের আলোয় লোকটার পা লক্ষ্য করে আমি গুলি চালালাম, আর তার পায়ে গুলি লাগতেই সে ধপ করে মাটিতে পড়ে গেল। এরপরে আর কেউ পালানোর চেষ্টা করলো না বটে, তবে তাদের চারজনকে ধরে নিয়ে আসতে সামান্য অসুবিধা হতো, কিন্তু তাদের মধ্যে দুজনের গুলি লাগায় আর একজন অক্ষত থাকায় আমাদের কাজটা সুবিধা হলো। সেই গাড়িতেই আমরা সবাইকে নিয়ে থানায় ফিরে এলাম। পরে জানা গেল গাড়োয়ান এই সমস্ত কিছুর মধ্যে নেই, তাকে টাকার লোভ দেখিয়ে এখানে আনা হয়েছিল। যাই হোক, সবাইকে ধরা হলো। সেদিন রাতেই তাদেরকে নিয়ে থানায় চলে আসলাম। ক্রমে জানা গেল তারা ওই লোক দুটোর সাথেই পরিচিত, আর তাদের গোটা দলের মধ্যে কয়েকজন মাত্র সেখানে রয়েছে। আরো অনেকেই রয়েছে যারা বাইরে। তাদের কাছ থেকে সমস্ত তথ্যই জানা গেল, আর তাদের কথার উপর ভিত্তি করে আরো কয়েকজনকে গ্রেফতার করা হলো। সে 3টে মূর্তি উদ্ধার হলো, এমনকি সেই লোকটাকে কে মেরেছে সেই কথাটা জানা গেল। লোকটা তাদের দলেরই ছিল, তবে সেদিন রাতে মূর্তির দাম নিয়ে কোনো ঝামেলা হয়, তাদের মধ্যে একজন তাকে খুন করে, আর তারপর তার টাকা পয়সা এমনকি সমস্ত কিছু নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সেখানে তদন্ত করতে গিয়ে সকলে ভেবেছিল এই কাজ কোনো মানুষের নয়, সেই কাজটা যে আসলে মানুষের সেটা প্রমাণিত হয়ে গেল। রাখালবাবুর বন্ধু সেই অফিসারটি আমায় বলেছিলেন, ব্যোমকেশ বাবু, সত্যি আপনি গোয়েন্দা মানুষ। আমি তো ভেবেছিলাম এই কাজ মানুষের নয়। আপনি প্রমাণ করে দিলেন এই কাজটা মানুষের। কিন্তু আপনি কিভাবে সন্দেহ করেছিলেন, হ্যাঁ, যে ওই চুরিগুলো আর এই খুনের ব্যাপারটা একসাথে জড়িয়ে রয়েছে? দেখুন, আমি গোয়েন্দা নই, আমি সামান্য সত্যান্বেষী মাত্র। তবে হ্যাঁ, চুরিগুলোর সাথে যে খুনের সম্পর্ক রয়েছে সেটা আমি প্রথমে বুঝতে পারিনি, পরে মনে হয়েছিল, কারণ ওই বাড়িতে যে কিছু একটা ছিল সেটা আমি বুঝতে পারছিলাম, অথচ ওই লোকটার মৃত্যুর পর সেটা নেই। তার মানে দামি কিছু একটা হবে সেটা সরিয়ে ফেলা হয়েছে, অথচ সেদিন রাতে সেখান থেকে সেটা সরানো হয়নি বলে আমার অনুমান হচ্ছিল। তারপর শহরে পরপর 2টো চুরি আরও মূর্তি উধাও হওয়ার পরে আমার সন্দেহ হলো ওই বাড়িতেই মূর্তিগুলো রয়েছে, কিন্তু কোথায় সেটা বুঝতে পারছিলাম না। তারপরে লোকগুলো রাতের বেলা ওখানে ঘোরাফেরা করা দেখে আমার অনুমান হয় ওই বাড়ির কোথাও মূর্তিগুলো লুকিয়ে রাখা হয়েছে। সেই সময় সুযোগ বুঝে সরিয়ে ফেলা হবে, কারণ ওই বাড়িটার মতো আর অন্য কোনো জায়গা পাওয়া যাবে না যেখানে মূর্তিগুলো লুকিয়ে রাখা যায়। ওখানে মানুষ ভূতের ভয় কখনোই যাবে না। তাই পুলিশি পাহারা তুলে দিয়ে আরেকটা চুরির জন্য অপেক্ষা করছিলাম। অপরাধীরা ভেবেছিল আমরা কেসটা ছেড়ে দিয়েছি, তাই তারা আরও একটা চুরি করা এবং তারপরেই ধরা পড়ে যায়। তবে অপরাধীরা সাথে সাথে সেই 3জন কাজের লোককেও কিন্তু শাস্তি দিতে হবে। তারা টাকার জন্য চুরি করতে সাহায্য করেছিল কিংবা চুরি করেছিল। হ্যাঁ, অবশ্যই ব্যোমকেশ বাবু। অপরাধ করা আর অপরাধীকে সাহায্য করা তো দুটোই যে সমান অপরাধ। যাকে একসাথে তাহলে 2টো সমাধান হলো, একটা চুরির আর একটা খুনের। ব্যোমকেশবাবু, সেদিন যদি আপনাকে ওই খুনের ব্যাপারটা না বলতাম তাহলে হয়তো কেসটা এত সহজে সমাধান হতো না, তাই না? আমি হেসে উঠেছিলাম। রাখালবাবুকে তেমন কিছুই বলিনি। ব্যোমকেশ কথা শেষ করে চুপ করতেই দাসবাবু বললেন,
একটা কথা বলবো? আচ্ছা, আপনি কি করে সন্দেহ করেছিলেন যে ওই চুরিগুলোর পেছনে কাজের লোকের হাত রয়েছে? কাজের লোকগুলোর উপর থেকে পুলিশি পাহারা তুলে নিল, তাদের ব্যাপারে খোঁজ খবর আমি চালিয়ে চলেছিলাম। আর সেই খোঁজ খবর নিতে গিয়ে জানা গিয়েছিল চুরিটা হওয়ার পর কাজ থেকে তাদের ছাড়িয়ে দিল। তারা কিন্তু নতুন কাজের কোনো চেষ্টা করেনি। এর একটাই কারণ হতে পারে, তাদের হাতে বেশ কিছু টাকা এসেছিল এবং তারা এমন কোনো কাজের সাথে জড়িত হয়েছিল যে কাজে তারা নতুন করে টাকা পাচ্ছে। তাই নতুন করে কাজ খোঁজার তাদের প্রয়োজন নেই। আর ওই চুরিতে থাকার জন্য তারা যে বেশ কিছু টাকা পেয়েছিল সেই খবরটা আমরা পরে জানতে পেরেছিলাম। আর সেই সময় তারা যাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করছিল সেই ব্যাপারটাও আমাদের নজরে ছিল। এভাবে খবর করতে গিয়ে দেখা যায় 3 জন কাজের লোক যার সাথে দেখা করছে, মাঝে মাঝে সেই লোকটি একজন। তবে তখন আমরা শুধু খবর জোগাড় করছিলাম, কোনো পদক্ষেপ নিচ্ছিলাম না। তুমি রাখাল বাবুকে দিয়ে ওই এলাকায় কেন প্রচার করে দিয়েছিলে যে ওই বাড়িতে ভূত থাকে? ব্যাপারটা ওই এলাকার মানুষদের জানানো প্রয়োজন ছিল, কারণ যে অপরাধীরা ওই বাড়িতে আস্তানা গেড়েছে কিংবা মূর্তি লুকিয়ে রাখছে তারা সেই ব্যাপারটা চাইতো। তারা চাইতো সবাই যেন জানে ওই বাড়িতে ভূত রয়েছে, তাহলে আশেপাশের লোকজন ওই বাড়ি থেকে দূরে থাকবে। আর তারা নিশ্চয়ই আশেপাশের লোকজনদের সাথে সরাসরি না হলেও পরোক্ষভাবে কথাবার্তা বলতো, আর তাতে তারা ওই বাড়ির ব্যাপারে খোঁজ খবর নিত। তাই আমি চেয়েছিলাম তারা যেন তাদের ইচ্ছে সম্পূর্ণ হয়েছে এমনটা মনে করে। ওই বাড়িতে যে ভূত রয়েছে সেটা পুলিশও মেনে নিয়েছে, তাতে তারা একটু অসাবধান হয়ে যাবে, আর সেটাই হয়েছিল। সেই সুযোগটাই আমি কাজে লাগিয়েছি। কিন্তু ব্যোমকেশবাবু, আজ যে কেসটা আমি নিয়ে এসেছি সেটাই কিন্তু এমন কিছু নেই। আর ওই লোকটা সম্প্রতি ওই বাড়িটা ভাড়া নিয়ে থাকতে এসেছিল বাইরে থেকে, অন্য কোনো মতলবে এসে পড়া নয়। সেক্ষেত্রে তার মৃত্যু হওয়ার সাথে কিন্তু অন্য কোনো কিছু সম্পর্ক থাকতে পারে না। কি থাকতে পারে আর কি না থাকতে পারে সেটা তো ঘটনাস্থলে গিয়ে দেখা যাবে। তবে আগে কেসের ব্যাপারে আরো একটা কথা বলা দরকার, সেটা এখনো বলিনি। এই কথা শুনে দাসবাবু আর আমি উৎসাহী চোখে ব্যোমকেশের দিকে তাকিয়ে রইলাম। ব্যোমকেশ বেশ কিছুক্ষণ মুখের সামনে দুটো হাত রেখে চুপ করে বসে রইল। তারপরে বলল, বাড়িটার বাগানে কিন্তু শুধু সেই মূর্তিগুলো ছিল না। আমরা পরে সেই বাড়িটার উঠোনে বিভিন্ন জায়গায় খোঁড়াখুড়ি করে দেখেছিলাম, সেখান থেকে এমন অনেক কিছু বেরিয়ে এসেছিল যেগুলো চোরা চালান করা হতো। তার মধ্যে বেআইনি অস্ত্র, এমনকি নেশার দ্রব্য ছিল। গোটা ব্যাপারটার পেছনে বড় একটা দলের হাত ছিল। সেই দলের সমস্ত মানুষকে ধরা যায়নি, তবে যে কজনকে ধরা গিয়েছিল তাদেরকে শাস্তি দেওয়া হয়। তবে এসব ক্ষেত্রে শাস্তি বলতে মৃত্যুদণ্ড দেওয়া যায় না, তাদেরকে বেশ কয়েক বছর জেলে আটকে রাখা হয়। তবে সে ব্যাপারটা অনেক বছর আগে হয়ে গেছে। দাসবাবুর কাছ থেকে কেসটার ব্যাপারে প্রথম তাদের কথাই মনে পড়েছিল। এতদিনে কিন্তু জেল থেকে তাদের বেরিয়ে আসার কথা আমার কেন জানি না মনে হচ্ছে। ব্যোমকেশ কথাটা শেষ করল না, মাঝ পথেই থেমে গেল। তাই দেখে আমি বললাম, তোমার কি মনে হচ্ছে তারাই জেল থেকে বেরিয়ে আবার এমন কাজ শুরু করেছে? কিন্তু এক্ষেত্রে তো চুরি বা অন্য কিছু নেই, শুধুমাত্র একটা খুন হয়েছে। তার সাথে ওদের সম্পর্ক থাকতে পারে? অজিত, আগের কেসে যখন শুধু খুনের কথাটা আমরা জানতে পেরেছিলাম তখনও কিন্তু আমরা ভাবতে পারিনি তার সাথে চুরির আর এত কিছু সম্পর্ক রয়েছে। ঠিক কোন ঘটনা কোথা থেকে কোথায় সম্পর্কিত তা কিন্তু এত সহজে ধরা যায় না। দাসবাবু বোধহয় অধৈর্য হয়ে পড়েছিলেন, তাই একরকম উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, ব্যোমকেশবাবু, অনেকক্ষণ তো হলো, এবার চলুন ওখানে। আমার কনস্টেবলদের রেখে এসেছি, আপনি চলুন। গিয়ে ঘটনাস্থলটা দেখার পরে আমরা মৃতদেহ সেখান থেকে সরিয়ে নিয়ে যাব। আপনি না দেখা পর্যন্ত সে কাজটা আমরা করতে পারছি না তো। বাহ দাসবাবু, এই কাজটি আপনি খুব ভালো করেছেন। মৃতদেহ দেখলে অনেক সময় কে সে অনেক কিছু ধারণা করা যায়। অজিত, তোমার আশা করি এখন কোনো কাজ নেই, তাহলে চলো বেরিয়ে পড়া যাক। আমার আবার এখন কি কাজ? একটু অপেক্ষা করো, পোশাকটা বদলে নি। ব্যোমকেশ আর আমি পোশাক বদলে নিতেই দুজনে মিলে দাসবাবুর সাথে পুলিশের জিপে করে বেরিয়ে পড়লাম। ঘটনাস্থলের উদ্দেশ্যে যেতে যেতে বারবার মনে হচ্ছিল ব্যোমকেশের একটু আগে বলা কেসের ঘটনাগুলো, তাহলে এই কেসের ক্ষেত্রেও কি তেমনই কিছু ঘটবে? একটা আপাত নিরীহ কোনোকে এত বড় একটা চুরি আর একটা গোটা চোরাচালান চক্রের সাথে ব্যোমকেশ যেভাবে মিশিয়ে ফেলে ধরতে পেরেছিল, এই দেশেও কি তেমন বড় কিছু লুকিয়ে আছে নাকি? অতি সামান্য একটা খুনের ঘটনা, যেটাকে দাসবাবুর মতো মানুষের কাজ বলে হতে পারে না, সেটা কি এমনি কোনো মানুষের? আসলে মানুষের চেয়ে বড় অপরাধী আর কেউ হতে পারে বলে তো অন্তত আমার কখনোই মনে হয় না। তবু অপেক্ষা করতে লাগলাম আমাদের জন্য কি অপেক্ষা করছে তা দেখার জন্য।
ব্যোমকেশের ঘরে বসে রয়েছি। ব্যোমকেশের গোটা মুখে চিন্তার ছাপ ফুটে উঠছে। মাঝে মাঝে আমি সেদিকে তাকিয়ে দেখছি ব্যোমকেশ হাতের ডায়েরিতে যেন কিছু লিখে চলেছে। আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে রয়েছি। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এই সময়টা মাঝে মাঝে বৃষ্টি হয়, তবে বিকেলের দিকে কিন্তু সেই বৃষ্টিটা আস্তে আস্তে বাড়তে থাকে। কলকাতা শহরে ঝড় বৃষ্টি হলে জল জমে যায় খুব সহজে, আর টানা একদিন বৃষ্টি হলে পরিস্থিতি যা দাঁড়ায় তা বলার মতো নয়। ব্যোমকেশের কাছ থেকে সেই ভুতুরে বাড়ির তদন্তের কথাটা শোনার পর থেকে আমার কেমন যেন মনে হচ্ছিল, এই কেসটাও কি তাহলে তেমনই এসে দাঁড়াবে, নাকি এখানে অন্য কিছু থাকবে। এই কলকাতা শহরে যে মাঝে মাঝে অপরাধের একটা চক্র মাথা ছাড়া দিয়ে ওঠে, তারা মাঝে মাঝে ভুলে যায় এই শহরে ব্যোমকেশ বক্সী নামে কেউ একজন রয়েছে। যে কাজটা পুলিশ করতে পারে না, কিংবা সাধারণ মানুষের পক্ষে করা খুব একটা সহজ কাজ নয়, সেই কাজটা ব্যোমকেশ করতে পারে। আর সেই কেসে ব্যোমকেশের পাশে থেকে কাজ করার সুযোগ পেয়ে আমার নিজেরও ভালো লাগে। ব্যোমকেশ মাঝে মাঝেই বলে, অজিত, এখন তোমায় সত্যান্বেষীর একজন যথার্থ সহকর্মী বলে আমি দাবি করতেই পারি। তোমায় আমি কখনোই আমার সহকারী বলে ভাবিনি, সবসময় সহকর্মী বলে ভেবেছি। সে কথা তুমি কি জানো? তবে তোমার উন্নতি হচ্ছে। এখন তুমি মাঝে মাঝে আমার অনেক কিছু বুঝতে পারো যা আমি চট করে ধরতে পারি না। হয়তো ভবিষ্যতে তোমার আরও উন্নতি হলে অজিত, তাহলে তোমায় সলভ করিয়ে দেখা যাবে। ব্যোমকেশ যখন এমন কথা বলে তখন একদিকে যেমন ভালো লাগে, তেমন অন্যদিকে মনে হয় সত্যিই যদি কোনো একদিন ব্যোমকেশের অনুপস্থিতিতে আমায় কোনো কেস সলভ করতে হয়, তাহলে সেদিন আমায় বেশ সমস্যায় পড়তে হবে। ব্যোমকেশের মতো করে আমি নিজে ভাবতেও পারবো না, আর তার মতো করে কাজ করতেও পারবো না। তবে এই যে ব্যোমকেশ আমার ওপর ভরসা করে, এই ব্যাপারটাই আমার কাছে অনেক। ঘরের চেয়ারের উপর বসে থাকতে থাকতে ব্যোমকেশ একটু পরেই বলল, যে তুমি কি কিছু বুঝতে পারছো? মৃতদেহ দেখে তো মনে হলো খুনটা হয়েছে রাত্রির দিকে, তবে মৃত্যুর অস্ত্রটা কিন্তু আশেপাশে কোথাও পাওয়া যায়নি। তুমি আর দাসবাবু তো গোটা ঘরটা ভালো করে খুঁজে দেখলে, কোথাও তো কিছুই নেই। সে তো নেই, তবে আমি সেটা বলছি না। আমি বলতে চাইছি মৃতদেহ দেখে তুমি কি কি ধারণা করতে পারছো। এখানে বলে রাখা দরকার, দাসবাবুর সাথে সেই ভুতুরে বাড়ির মৃতদেহ দেখে এসে তারপর মৃতদেহটাকে পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দিয়ে আমরা এইমাত্র বাড়িতে ফিরে এলাম। তারপর ব্যোমকেশের সাথে বসেছি তার ব্যাপারে আলোচনা করতে। মৃতদেহ উপুর হয়ে পড়েছিল, তার মানে তার কাঁধে আর গলায় আঘাতটা করা হয়েছে পেছনের দিক থেকে। তবে ওই বাড়িতে কিন্তু ব্যালকনির উল্টো দিক থেকে আসার কোনো রাস্তা নেই। আসতে হবে সামনের দিক থেকে, অর্থাৎ মৃতদেহ যেদিকে পড়েছিল। তার মানে ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে যে উনি হয়তো ব্যালকনির একপাশে লুকিয়েছিল, আর ভদ্রলোক মানে তন্ময় রায় বাইরে বেরিয়ে আসার সাথে সাথেই তার ঘাড়ে আঘাত করা হয়েছে। অজয়, তুমি সবই দেখো, কিন্তু ভালোভাবে বোঝার চেষ্টা করো না। মৃতদেহটা নিয়ে আমি বলতে চাইছি না। আমি বলতে চাইছি খুনির ব্যাপারে তুমি কোনো ধারণা করতে পেরেছো। যেমন একটা কথা মনে করো, ব্যালকনির উপরে কিন্তু শুকিয়ে যাওয়া সামান্য পায়ের ছাপ ছিল। কাল রাতে বৃষ্টি হয়েছে, তাই ওই বাড়ির উঠোনে কিংবা আশেপাশে নরম মাটিতে পায়ের ছাপ ছিল। ওই পায়ের ছাপ এবং ব্যালকনির পায়ের ছাপ কিন্তু একই। তার মানে তুমি বলতে চাইছো খুনি বাইরে থেকে এসেছে, ওখানে লুকিয়ে ছিল না? কিন্তু আমার কিন্তু মনে হচ্ছে তুমি মৃতদেহ পড়ে থাকার ধরনটা দেখেও কথা বলছো, কিন্তু ওটা হতেই পারে, এমনটা হতেও পারে খুনি খুন করার পরে মৃতদেহটা ওভাবে শুয়ে রেখেছে যাতে আমরা বিভ্রান্ত হই। আর মৃতদেহের পাশে কিন্তু একটা আধ খাওয়া সিগারেট পড়েছিল, তার মানে হামলাটা অতর্কিতে হয়েছে। কিন্তু এখন সমস্যা হলো তার আশেপাশে বেশ কয়েকটা বাড়িঘর রয়েছে, তার মধ্যে দিয়ে খুনি এমন একটা সময় ওখানে এলো যখন খুব বেশি রাত হয়েছে বলে মনে হয় না। কারণ তাহলে ভদ্রলোক ঘরে ঘুমোতে যেতেন, কিন্তু তাহলে তাকে কেউ দেখলো না কেন? আশেপাশের লোকগুলো কিন্তু বলছিল ওই বাড়িটা নাকি ভুতুরে বাড়ি, ওখানে নাকি কেউ বেশি দিন থাকতে পারে না, কোনো রকম ভয় পায় নাকি। তাহলে ওই ভদ্রলোক এতদিন ধরে ওখানে ছিলেন কি করে? সেটাই তো হলো আমার প্রশ্ন অজিত। ভদ্রলোক নিশ্চয়ই এই বাড়ির ভেতরে ব্যাপারটার কথা জানতেন, তাহলে সেখানে তিনি থাকতে এলেন কেন? আর ওই বাড়িটা তিনি ভাড়া নিলেনই বা কেন? ওই বাড়ির মালিকের সাথে একবার কথা বলা দরকার, তাহলেই কিছু একটা জানা যেতে পারে। আর ওই ভদ্রলোকের ব্যাপারেও খোঁজ খবর নিতে হবে। তার ঘর থেকে কিন্তু এমন কিছু পাওয়া যায়নি যা থেকে জানা যায় ওই ভদ্রলোক কি কাজ করেন।
আমার মনে হয় তিনি কোনো ব্যবসার সাথে যুক্ত ছিলেন, তবে সে ব্যাপারে কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। আমি একটু ভাবলাম আমরা ওখানে গিয়ে ঠিক কি কি দেখেছি। তারপরে বললাম, একটা কথা আমার মনে পড়ছে ব্যোমকেশ, হয়তো সেটা কেসে কোনো রকম সাহায্য করবে না, তবে তবে ব্যালকনির কয়েকটা জায়গায় বেশ পুরনো হয়ে আসা ইট বাইরে বেরিয়ে এসেছে। সেখানে কিন্তু একটা কাপড়ের টুকরো লেগেছিল বলে মনে হয়েছে, বুঝলে? যতদূর সম্ভব কারো পোশাক থেকে ছিঁড়ে গেছে ওটা। ব্যাপারটা আমিও দেখেছি অজিত, তবে আমি একটা কথা বলো তো, ওই ভূত প্রেতেরা সাদা কাপড় পরে কেন সবসময়? ব্যোমকেশের এই কথাটা শুনে আমি হেসে উঠলাম, কোনো উত্তরই দিতে পারলাম না। একটু পরে ও উঠে গিয়ে টেলিফোনে দাসবাবুর সাথেই বোধহয় কোনো বিষয় নিয়ে কথা বলল। তারপর আবার চেয়ারে এসে বসে সিলিংয়ের দিকে তাকিয়ে চোখ বন্ধ করল। আমি উঠে পড়লাম। আগের কেসের ব্যাপারটা লিখে রাখতে হবে এই কদিনে। বেশ অনেকটা সময় নষ্ট হয়ে গেছে আমার, কাজটা আমায় করে রাখতে হবে। সে কাজে তো আমায় আর কেউ সাহায্য করবে না। এর মাঝে 2 দিন কেটে গেল। ব্যোমকেশ আর দাসবাবু মিলে দুবার কোথায় যেন বেরিয়ে পড়ল। আমি বুঝতে পারছিলাম ব্যোমকেশ তথ্য জোগাড় করছে এই কেসের ব্যাপারে তদন্ত করার জন্য। আমাদের তথ্য প্রয়োজন না হলে কোনো দিক থেকেই তদন্ত শুরু করা যাবে না। এই ভদ্রলোকের খুনটা কেন হলো আর তাকে খুনের পেছনের কারণ কি রয়েছে সেটা জানা দরকার। 3য় দিনের সকালের দিকে ব্যোমকেশ আমায় বলল, অজিত, আমায় একবার নিশিকান্তপুর যেতে হবে। এই তন্ময় রায়ের আসল বাড়ি নিশিকান্তপুরে। ব্যাপারটা তন্ময় রায়ের জিনিসপত্র থেকে কিছুটা জানা গেছে। তার কাছে দ্রুত চিঠি এসেছিল নিশিকান্তপুর থেকে, বোধহয় সেখানে তার পরিবার থাকে। তাদের কাছ থেকে যদি কিছু জানা যায় তাহলে সেটা জানতে হবে, তবে এর মধ্যে তোমায় একটা কাজ করতে হবে। কি কাজ বলো তো ব্যোমকেশ? আমি দাসবাবুকে নিয়ে ওই ভুতুরে বাড়িটার পাশের একটা ভদ্রলোকের সাথে কথা বলেছি। তাকে গোটা সমস্যাটাই জানানো হয়েছে। আমি 2 শহরে থাকবো না, সেই 2 দিন তুমি ওই ভদ্রলোকের বাড়িতে থেকে ওই বাড়িটার দিকে নজর রাখবে। তবে কাজটা তোমায় করতে হবে সন্ধ্যের পর থেকে ভোরবেলা পর্যন্ত। দিনের বেলা ও বাড়ির উপরে পুলিশের পাহারা থাকবে, তবে সন্ধ্যের পর পুলিশের পাহারা রাখলে ব্যাপারটা চোখে লাগবে। তাই অপরাধীরা তখন আর কিছুই করার চেষ্টা করবে না। তোমায় তখন কাজটা করতে হবে, পারবে তো? আজ পর্যন্ত এমন কিছু হয়েছে ব্যোমকেশ যে তুমি আমায় কাজ দিয়েছো অথচ আমি সেটা করতে পারিনি? সে কথা নয় অজিত, তবে কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে। আমার মনে হয় সেখানে অপরাধীরা আবার ফিরে আসবে। সেখানে আমরা কিছু পাইনি, কিন্তু অপরাধীরা নিশ্চয়ই কিছু খুঁজে পাবে। যদি না পাই তাহলে কেসটা আমাদের অন্যভাবে ভাবতে হবে। এমন হতেই পারে তুমি নজর রাখলে অথচ কিছুই হলো না, তবে একটা সুযোগ আমাদের হাতছাড়া করা যাবে না। আরে তোমার কোনো চিন্তা নেই, আমি কাজটা ঠিকভাবেই করব। তবে তুমি কি সন্দেহ করছো বলো তো? প্রতিটা খুনের পেছনে একটা করে মোটিভ থাকে অজিত। এই খুনের পেছনেও একটা মোটিভ রয়েছে। সেই মোটিভটাই আমি খুঁজে বার করতে চাইছি। তোমার কাজটার উপর অনেক কিছু নির্ভর করছে অজিত। ঠিক সময় বৌঠান আমাদের ঘরে এসে ঢুকলো। তারপরে বলল, কি ব্যাপার বলো তো, তোমরা আবার নিজেদের মধ্যে কি নিয়ে এত সলা পরামর্শ করছো? সত্য, আমি 2 জন্য একবার শহরের বাইরে যেতে হবে, একটা ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য। পুলিশের কাছে কি আর কেউ নেই যে বারবার তোমাকেই যেতে হয়? তুমি বুঝতে পারছো না সত্য, শহরে একটা খুন হয়েছে। একটা ভুতুরে বাড়িতে এক ভদ্রলোককে খুন করা হয়েছে, তবে সবাই বলছে কাজটা নাকি কোনো মানুষ করেনি। বৌঠান একটু অবাক হয়ে আমাদের সামনের ফাঁকা চেয়ারটায় বসে পড়ল। তারপরে বলল, মানুষ করেনি? মানুষ করেনি মানে তাহলে কে করেছে? যে বাড়িতে খুন হয়েছে তার আশেপাশের লোকেরা বলছে ওই বাড়িতে নাকি মাঝে মাঝে ভূত দেখা যায়, আর সেই এই কাজটা করেছে। এখন মানুষ অপরাধী ছেড়ে তোমায় ভূতের পেছনে ছুটতে হবে নাকি? সত্য, এইসব কোনো কিছুর মধ্যে ভূতের ব্যাপার নেই। তোমার কি মনে হয় ভূত কখনো ছুরি দিয়ে খুন করতে পারে? ধরো মেনে নিচ্ছি ভূত আছে, তাহলে তাকে মানুষ খুন করতে ছুরি ব্যবহার করতে হবে কেন? আর তার পায়ের ছাপ ব্যালকনিতে, এমনকি বাড়ির বাইরে মাটিতে পাওয়া যাবে কেন? তদন্তে তোমরা কত দূর এগোলে? ব্যোমকেশ ইজি চেয়ারে হেলান দিয়ে 2 হাত মাথার পিছনে জোর করে বলল, এখনো কিছুই বুঝে উঠতে পারছি না সত্য, সেই কারণেই আমায় একটু বেরোতে হবে। যে ভদ্রলোক খুন হয়েছে তার ব্যাপারে একটু খোঁজ খবর করতে হবে। ঠাকুরপো তোমার সঙ্গে যাচ্ছে নাকি? না সত্য, তোমার চিন্তা নেই, তোমার ঠাকুরপোকে এবার নিয়ে যাচ্ছি না, আমি একাই যাব। তোমার ঠাকুরপোর এখানে কিছু কাজ রয়েছে, তাকে সেগুলো করতে হবে। এতটা যখন বললে তাহলে বাকিটাও খুলে বলো না। বৌঠান, ব্যোমকেশ আমায় ওই ভূতের বাড়ি পাহারা দেওয়ার জন্য রেখে যাচ্ছে। রাতের বেলা ওখানে ভূত আসে নাকি সেটা আমায় দেখতে হবে। বৌঠান যেন একটু অবাক হলো, আবার তারপরে একটু অবাক গলায় বলল,
তার মানে তোমরা কি মেনে নিয়েছো যে ওই বাড়িতে ভূত আছে? ভূত থাকুক আর যেই থাকুক না কেন, সেটা অজিত লক্ষ্য রাখবে। আমি অন্য কাজ করব। আমি উঠি, বুঝলে? আমি একটু বেরোতে হবে, কিন্তু একটা কাজ বাকি আছে, সেগুলো সেরে আশা করছি আজকেই আমি বেরিয়ে পড়ব। এরপর আমাদের আর কোনো কথা হলো না। ব্যোমকেশ নিজের সময় বেরিয়ে পড়লে আমায় ভালো করে বুঝিয়ে দিয়ে গেল কি করতে হবে। আমিও ব্যাপারটা বুঝে নিয়েছিলাম, তাই সেদিন সন্ধ্যা হওয়ার একটু আগেই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। সেই ভদ্রলোকের বাড়িটা ব্যোমকেশ আমাকে ঠিকমতো বলে দিয়েছিল। তার বাড়িতে গিয়ে তার সাথে কথা বলতেই দেখতে পেলাম ব্যোমকেশ তাকে সবই বুঝিয়ে রেখেছে। ভদ্রলোক আমায় দেখিয়ে দিলেন ঠিক কোথায় বসে আমি নজর রাখতে পারবো। ওই বাড়ির জানালা থেকে সেই ভুতুরে বাড়িটা প্রায় ভালোভাবেই দেখা যায়। আমি সেখানে বসলাম। একভাবে বেশিক্ষণ বসে থাকতে ভালো লাগে না। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়েছিলাম। জানালার কাছে বসে জানালাটা সামান্য ফাঁক করে নজর রেখে চলেছি অনেক রাত পর্যন্ত, কিন্তু তেমন কিছুই হলো না। বসে থাকতে থাকতে একসময় আমার চোখে ঘুম জড়িয়ে আসছিল, বারবার ঘুমটা ভেঙে যাচ্ছিল। আমি প্রায় বসে বসে বাড়ির দিকে নজর রাখলাম। মাঝে মাঝে আশেপাশের লোকজনের চাপা শব্দ ভেসে আসছিল, তবে ওই বাড়িতে কিন্তু কিছুই দেখতে পেলাম না। একবার মনে হলো যেন ব্যালকনিতে একটা ছায়া নড়ে উঠল, কিন্তু ভালো করে তাকিয়ে দেখি কোথাও কিচ্ছু নেই। বাড়ির ব্যালকনিটা এখান থেকে ভালোভাবে দেখা যায়। গোটা বাড়িটা অন্ধকার হয়ে আছে, এদিকে আলো আসার কোনো উপায় নেই। আকাশের চাঁদের আলোয় যতটুকু দেখা যায় ততটুকুই গোটা রাত অপেক্ষা করেও কিন্তু কিছুই হলো না। ভোরবেলার দিকে আমি সেই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। পরদিন সকালে দাসবাবু একবার টেলিফোন করেছিলেন। আমার কাছ থেকে খবর নিতে চাইলেন ওই বাড়িতে আমি কিছু দেখতে পেয়েছি কিনা। তা আমি বললাম, গোটা রাত মশার কামড় ছাড়া আর কিছুই পাইনি দাসবাবু। আসলে বাড়িটার আশেপাশে এমন জঙ্গল রয়েছে যে মশার ভীষণ উপদ্রব। কিন্তু ব্যোমকেশবাবু অনুমান করেছিলেন ওই বাড়িতে কেউ না কেউ আসবে। আপনি তাহলে আজকের রাতটা নজর রেখে দেখুন। আশা করছি কাল সকালেই ব্যোমকেশবাবু এসে পড়বেন। তবে ব্যোমকেশবাবু কিছু খবর পেয়েছেন কিনা সেটা এখনো জানতে পারিনি। আচ্ছা, মৃতদেহ কি পোস্টমর্টেম করা হয়ে গেছে? কিছু জানতে পারলেন? ঘাড়ের উপর আঘাতটাই প্রথমে করা হয়েছে, তবে একটা অনুমান পুলিশের ডাক্তার করতে পারছে যে ঘাড়ের উপর আঘাতটা করার বেশ কিছু সময় পরে কিন্তু গলার নলটা কাটা হয়েছে। মাঝখানে এতটা সময় অপরাধী কেন নষ্ট করলো সেটাই বুঝতে পারছি না। অপরাধী? তার মানে আপনি স্বীকার করে নিচ্ছেন যে কাজটা কোনো মানুষ করেছে? মৃতদেহের হাতের নখের মধ্যে মানুষের চুল আর মাংস পাওয়া গেছে। মনে হয় হাতাহাতির সময় কোনোভাবে তন্ময় রায়ের একটু বড় নখের মধ্যে অপরাধীর শরীরের কোনো একটা অংশ এসেছিল। তখনই তার শরীরের একটা আঁচড় লাগে, আর সেই সময় তার নখের মাংস, আসলে মাংস নয়, চামড়ার কিছুটা অংশ উঠে আসে। এবার যদি অপরাধী ভূত হয় তাহলে তো তার কোনো শরীর নেই অজিতবাবু। তাই এক্ষেত্রে আমরা অনুমান করে নিচ্ছি কাজটা কোনো মানুষ করেছে। আমি একটা ব্যাপারে নিশ্চিন্ত হলাম। ব্যোমকেশ বলেছিল কাজটা কোনো মানুষ করেছে। এখন পোস্টমর্টেম রিপোর্ট থেকেও সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। তাই মনে মনে কিছুটা শান্তি পেলাম যে আমায় অন্তত ও বাড়িতে ভূতের ওপর নজর রাখতে হবে না। সেদিন সন্ধ্যাবেলা আগের মতোই সেই জানালাটার কাছে গিয়ে বসলাম অনেক রাত পর্যন্ত। তেমন কিছুই হলো না। আবার চোখ ঘুমে জড়িয়ে আসছিল, একটু চোখটা বন্ধ হয়ে এসেছিল মনে হয়। হঠাৎ করে কি মনে হলো চোখটা খুলে ফেললাম, আর তখনই দেখতে পেলাম ব্যালকনির সামনে কেউ একটা দাঁড়িয়ে আছে, আর তার উপরে একটা সাদা কাপড়। সাদা কাপড়টা যে কোনো সাধারণ একটা পোশাক সেটা বোঝাই যাচ্ছিল। আগেই বলেছি আকাশে চাঁদের আলো রয়েছে, আর চাঁদের আলো এই বাড়ির ব্যালকনির উপর সরাসরি এসে পড়ছে। সাদা পোশাক পরা যেই হোক না কেন, সে ঘরের দরজার কাছে দাঁড়িয়ে কিছু একটা করছে বলে মনে হলো। ব্যোমকেশ আমায় বলে দিয়েছিল যদি ওখানে কাউকে দেখা যায় তাহলে তেমন কিছু না করে ব্যাপারটা দেখতে। তাই আমিও জানালার পাল্লাটা আর একটু ফাঁক করে সামনের দিকে তাকিয়ে দেখতে লাগলাম। একটু পরেই কিন্তু যে এসেছিল সে ব্যালকনির অন্যদিকে অদৃশ্য হয়ে গেল। কিন্তু একটা ব্যাপার আমার মনের মধ্যেই রয়ে গেল,
ব্যালকনির ওদিক থেকে তো নিচে নামা যায় না। ওদিকে ছাদে যাওয়ার একটা সিঁড়ি রয়েছে বটে, সেই সিঁড়ি দিয়ে তো ছাদে ওঠা যাবে, নিচে নামা যাবে না। এমনটা ভেবে চলেছি, হঠাৎ করে বিদ্যুৎ পৃষ্ঠের মতো আমার একটা কথা মনে পড়ে গেল। আর তারপরেই বুঝতে পারলাম সেদিন কেন অপরাধী সামনের দিক থেকে আসার পরেও আমার মনে হয়েছিল সে পেছনের দিক থেকে আক্রমণটা করেছে। তবে এখান থেকে বাড়ির পেছনের দিকটা ভালোভাবে দেখা যায় না। তবুও আমি যতটা পারলাম দেখার চেষ্টা করলাম, কিন্তু আর কিছুই দেখা গেল না। তারপর হঠাৎ করেই মনে হলো বাড়ির ছাদে কেউ যেন একটা দাঁড়িয়ে রয়েছে। ব্যাপারটা দেখতে গিয়ে জানালার পাল্লাটা আরো বেশি ফাঁক করেছি। এমন সময় ছাদে দাঁড়িয়ে থাকা লোকটা আমার দিকে ঘুরে তাকালো। তারপর হঠাৎ করেই ছাদের উল্টো দিকে যেন দৌড়তে শুরু করলো। আমি বুঝতে পারলাম না আমার এখন কি করা উচিত। এখান থেকে বেরিয়ে গিয়ে সেই বাড়ির ভেতরে ঢোকা যায়, কিন্তু আমার কাছে কোনো অস্ত্র নেই। অপরাধীর কাছে কোনো অস্ত্র থাকলেও থাকতে পারে। ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে মনে হলো। তাই আমি জানালাটা পুরোটা খুলে দিয়ে যতটা দেখা যায় দেখার চেষ্টা করলাম, কিন্তু আর কিছুই দেখা গেল না। আমি মনে মনে নিশ্চিন্ত হয়ে গেলাম। অপরাধী মানুষ, কারণ তাকে আমায় দেখে ভয় পেয়ে দৌড়তে হয়েছে উল্টো দিকে। ব্যোমকেশ পরদিন দুপুরে ফিরে এলো। তাকে সমস্ত ব্যাপারটা জানাতেই ব্যোমকেশের মুখটা কেমন যেন একটু হাসি হাসি বলে মনে হলো। আমার কথা শেষ হতে এসে বলল, অনুমানটা আমি ঠিকই করেছিলাম অজিত। ও বাড়িতে কেউ না কেউ আসবে, তার মানে ও বাড়িতে কিছু একটা আছে, এমন কিছু একটা যেটা আমরা দেখিনি। কিন্তু ও বাড়ির ঘরটা তো আমরা ভালো করে খুঁজে দেখেছিলাম। যদি কিছু থাকতো তাহলে তো সেটা আমাদের নজরে পড়তো। একবার ভালো করে ভেবে দেখো, যদি কিছু না থাকতো তাহলে অপরাধী আবার ফিরে আসছে কেন? আর তাছাড়া পোস্টমর্টম রিপোর্ট বলছে মৃত লোকটার সাথে অপরাধের হাতাহাতি হয়েছিল, আর ঘাড়ে আঘাতের বেশ কিছুক্ষণ পরে গলায় আঘাত করা হয়েছে। তার মানে অপরাধীর সাথে তন্ময় রায়ের বেশ কিছুক্ষণ কথাবার্তা হয়েছে। কিন্তু অত রাতে তাদের কোন বিষয় নিয়ে কথা হলো? তাহলে কি ও বাড়িতে যেটা আছে সে বিষয়ে অপরাধী তাহলে সেটাই কি নিতে এসেছিল? শেষের কথাগুলো ব্যোমকেশ যেন নিজের মনেই বলল বলে মনে হলো। আমি চুপ করে বসে রইলাম। কাল রাতে যতটা আমি দেখেছি সবটাই ব্যোমকেশকে খুলে বলার চেষ্টা করেছি, কিন্তু এখানে আমাদের একটা সমস্যা হয়ে গেল। অপরাধী বুঝতে পেরেছে ওই বাড়ির উপর নজর রাখা হচ্ছে। তাহলে অপরাধী আবারও বাড়িতে খুব শিগগিরই আসবে বলে তো মনে হয় না। ব্যোমকেশও বাড়ির আশেপাশে পুলিশি পাহারা বসিয়ে দিল। রাতের বেলা সে বাড়ির উপর নজর রাখতে ওই পাশের বাড়ির ভদ্রলোককে বলে দেওয়া হলো। ব্যোমকেশ অন্য একটা কাজ করতে লাগলো। তন্ময় রায়ের ব্যাপারে আরও খোঁজ খবর নিতে লাগলো, কিন্তু তার ব্যাপারে আমায় এসে কিছুই বলেনি। দাসবাবুর সাথে তার বোধ হয় এই নিয়ে কথা হয়েছে বটে, কিন্তু আমি নিজে কিছুই জানি না। এরপর প্রায় একটা সপ্তাহ কেটে গেল। ব্যোমকেশ নিজে আমায় কিছু বলছিল না, তাই আমিও কিছু জানতে চাইছিলাম না। একসময় মনে হলো ব্যোমকেশ বোধ হয় কেসটার ব্যাপারে ভুলেই গেছে। তাই একদিন দুপুরে খাওয়া দাওয়ার পরে তার ঘরে বসে থাকতে থাকতে বললাম, এই ব্যোমকেশ, ওই ভুতুরে বাড়ির কেসটা কি তুমি ছেড়ে দিলে? কেন বলো তো? না, কেসের ব্যাপারে তুমি কিছু করছো বলে তো মনে হচ্ছে না। নতুন কোনো সূত্র খুঁজে পেয়েছো কি? তন্ময় রায়ের ব্যাপারে আমি খোঁজ নিয়েছি। লোকটা খুব একটা সুবিধার ছিল বলে মনে হচ্ছে না। ভদ্রলোক নিজের গ্রাম ছেড়ে অনেকদিন আগেই কলকাতায় এসেছে। তাহলে সে এতদিন ছিলেন কোথায়, আর তার আসল ব্যবসাটা কি? তার ব্যবসা যে খুব একটা সহজ পথে নয় সেটা বোঝাই যাচ্ছে। তুমি জানো অজিত, আমার কয়েকজন গুপ্তচর রয়েছে। তারা খবর দিয়েছে তন্ময় রায়ের সাথে অপরাধীদের কিছু একটা সম্পর্ক রয়েছে। আর সম্প্রতি, অর্থাৎ মাসখানেক আগে শহরে একটা বড় চুরি হয়েছিল। বেশ কিছু সোনার জিনিসপত্র আর বেশ কিছু টাকাও চুরি হয়েছে। পুলিশের অনুমান সেই সমস্ত কিছুর সাথে তন্ময় রায়ের একটা যোগ রয়েছে। একটা গোটা দল পিছনে রয়েছে, তবে চুরি করা জিনিসগুলো কোথায় গেল সেগুলো কিন্তু উদ্ধার করা যায়নি এখনো। তোমার কি মনে হয় সেগুলো ওই বাড়িতে কোথাও আছে? একটা সন্দেহ যে হচ্ছে না তা নয়, তবে ও বাড়িতে এখনো তল্লাশি চালাতে যাওয়া যাবে না, তাহলে অপরাধীরা সাবধান হয়ে যাবে। আমি চাইছি ওই বাড়িটাকে কয়েকদিন অরক্ষিত অবস্থায় রেখে দেবো। তবে পুলিশের পাহারা রয়েছে, সেটা অপরাধীদের বোঝার কথা নয়। কিন্তু অপরাধীরা একটা ভুল না করলে এই কেসে কিছুই করা যাবে না। তাই আমি অপেক্ষা করছি তাদের একটা ভুল পদক্ষেপের। আর তারা যদি ওই বাড়িতে না আসে?
আসবে অজিত, আসবে। যখন ওরা দেখবে পুলিশ এমনকি আমি কেস থেকে হাত গুটিয়ে নিয়েছি, তখন ওরা নিশ্চয়ই ও বাড়িতে আসবে, আর তখনই কিছু একটা করা যাবে, তার আগে নয়। এই কেসে আমাদের অপেক্ষা করা ছাড়া আর কিছুই নেই। তবে তন্ময়েরা এর আগে কোথায় থাকতেন এবং কাদের সাথে মেলামেশা করতেন সে ব্যাপারটা আমরা খোঁজ খবর চালাচ্ছি। সেখান থেকে কিছু একটা বেরিয়ে এলেও আসতে পারে। ব্যোমকেশের কথা শুনে আমি বুঝলাম ব্যোমকেশ সত্যিই অপেক্ষা করছে। এই কেসের ব্যাপারে এখন অপেক্ষা করা ছাড়া আর কিছুই নেই। তখন আমি আর তাকে বিরক্ত করলাম না। আমি নিজের মতো নিজের কাজ করতে লাগলাম। ব্যোমকেশ নিজের মতো তার নিজের কাজ করতে লাগলো। এর মধ্যে একদিন দাসবাবু আমাদের বাড়িতে এলেন। আমিও সেখানেই ছিলাম। চা শেষ করে দাসবাবু বললেন, আপনি নিশ্চিত ব্যোমকেশবাবু যে অপরাধীরা ওই বাড়িতে আবার আসবে, আর ওই বাড়িতে কিছু একটা লুকিয়ে রাখা হয়েছে, সেটা আপনি এত নিশ্চিতভাবে কি করে বলছেন? আমি শহর ছেড়ে বাইরে যাওয়ার আগে অজিতকে বাড়িটা পাহারা দিতে বলেছিলাম, এটাই দেখার জন্য যে ও বাড়িতে কেউ আসে নাকি। একটা কথা আপনি ভেবে দেখুন, যে বাড়িতে একটা খুন হয়েছে, সে বাড়িতে অপরাধীরা আবার আসবে কেন? নিশ্চয়ই কোনো একটা কারণে আসবে, আর সেটাই আমি দেখতে চাইছিলাম। এখন যখন সেটা হয়েছে তখন তারা আবারও বাড়িতে আসবে। পুলিশের পাহারা আপনি একটু কমিয়ে দিন। প্রয়োজন হলে যে কোনো একজনকে ওই আশেপাশের কোনো একটা বাড়িতে থেকেও বাড়িতে নজর রাখতে বলুন। সেদিন যে এসেছিল সে হয়তো ঘরের তালাটা খুলতে পারেনি, সে বুঝতে পারেনি ও বাড়ির ঘরে তালা থাকবে। এরপরে যখন সে আসবে কিংবা অন্য কেউ এলে সে কিন্তু তৈরি হয়েই আসবে। তাহলে ব্যাপারটা ঠিক কবে হবে সে বিষয়ে আপনি কিছু বলতে পারবেন? সেটা বলা মুশকিল দাসবাবু। ব্যাপারটা আজ রাতেও হতে পারে কিংবা পরেও হতে পারে। এখানে আমি কিছুই অনুমান করতে পারছি না, তবে অপরাধী যে আসবে সেটা অনুমান করতে পারছি। দাসবাবু বোধহয় খানিকটা হতাশ হয়েই ফিরে গেলেন। তারপরে একদিন ব্যোমকেশ আর আমি বাড়ি থেকে বেরিয়ে সেই ভুতুরে বাড়ির কাছে গিয়ে পৌঁছলাম। ভুতুরে বাড়ির সেই ব্যালকনিটার কাছে এসে দেখতে পেলাম ঘরের দরজায় আগের মতোই তালা ঝুলছে। ব্যালকনির পেছনের দিক থেকে সিঁড়ি উঠে গেছে ছাদে। আমি ব্যোমকেশকে নিয়ে সেদিকে গেলাম আর বললাম, আমার মনে হয় অপরাধী সেদিন বাড়ির উঠোন থেকে ভেতরে এলেও পালাবার সময় বোধহয় এই ছাদ দিয়ে, তারপরে ছাদের পেছনে যে গাছটা রয়েছে সেখান থেকে নেমে গিয়েছিল। কারণ উঠোনে যে পায়ের ছাপ পাওয়া গেছে সেটা শুধুমাত্র আসার, এমনকি ব্যালকনিতেও সেই একই রকম পায়ের ছাপ পাওয়া গেছে। চলে যাওয়ার পায়ের ছাপ কিন্তু পাওয়া যায়নি। কিন্তু এটার কারণ কি সেটাই বুঝতে পারলাম না। অপরাধীর পালাবার এত তাড়া ছিল কেন? এটা একটাই কারণ হতে পারে অজিত, সেদিন অপরাধীকে কেউ দেখতে পেয়েছিল। কিন্তু আশেপাশের লোকেদের সাথে তো আমরা কথা বলেছি। তাহলে যদি তাকে কেউ দেখতে পায় তাহলে সেদিন কেউ জানালো না কেন? আর যদি ভূতের ব্যাপারটাই কেউ মনে করে ভয় পায় তাহলে তো সেটা আমাদের জানানো দরকার ছিল, কিংবা পুলিশকে। ব্যোমকেশ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর হঠাৎ করে বলল, অপরাধীকে কেউ দেখেছিল অজিত, না হলে তাকে ছাদ থেকে পালাতে হবে না। এখান থেকে গাছের ডাল বেয়ে নিচে নামা খুব একটা সহজ কাজ নয়। যদিও মনে করি অপরাধী এই কাজ খুব ভালোভাবে করতে পারে, তবুও এতটা ঝুঁকি সে নেবে না। খুনটা রাতের বেলা হয়নি। ব্যোমকেশের এই কথায় আমি এবার একটু অবাক হয়ে গিয়ে বললাম, খুনটা রাতের বেলা হয়নি? তাহলে কখন হয়েছে? খুনটা হয়েছে সন্ধ্যের দিকে। ওই ভদ্রলোককে রাতের বেলা কিন্তু কেউ ব্যালকনিতে এসে দাঁড়াতে দেখতো না। সে ব্যালকনিতে এসে দাঁড়াতো সন্ধ্যের দিকে, আর সেই সময় খুনটা হয়েছে। আর আমার মনে হচ্ছে খুনি খুন করার অভিপ্রায় নিয়ে তার কাছে আসেনি, এসেছিল অন্য কোনো কারণে, পরে বাধ্য হয়ে খুন করেছে। কেউ তো দেখেছে অজিত, কেউ তো দেখেছে। আমরা ছাদের ওপর দাঁড়িয়ে এদিক ওদিক তাকাতে লাগলাম। যে বাড়িতে আমি রাতের বেলা ছিলাম তার উল্টো দিকের একটা বাড়ির জানালার দিকে নজর পড়তেই ব্যোমকেশ বলে উঠল, ওই বাড়ির জানলাটা থেকে এই ব্যালকনিটা বোধহয় ভালোভাবে দেখা যায়, তাই না অজিত? কিন্তু জানলাটা বন্ধ রয়েছে। এমন সময় ঘরের জানলা এমনভাবে বন্ধ করে কেউ রাখবে না। ব্যাপারটা একটু সন্দেহজনক বলে মনে হচ্ছে। চলো তো। ব্যোমকেশের কথায় আমি অবাক হলাম। ব্যোমকেশ ওই বাড়ির জানালাটা নিয়ে হঠাৎ পড়ল কেন? সে বাড়ির জানালা থেকে বাড়ির ব্যালকনি দেখা যেতেই পারে, কিন্তু সেটা নিয়ে এত সন্দেহ করার কি হয়েছে? ব্যোমকেশের কথায় আমি আর ব্যোমকেশ সেই বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে দরজার কড়া নাড়লাম। বাড়ির ভেতর থেকে এক বয়স্ক ভদ্রলোক বাইরে বেরিয়ে এসে আমাদের দেখে বললেন, আরে ব্যোমকেশবাবু যে, আসুন আসুন, ভেতরে আসুন। ক্ষমা করবেন, আমাদের বসার সময় নেই, একটা কথা জানতে এসেছি আমরা। বলুন ব্যোমকেশবাবু, কী জানতে চান? তবে ওই খুনের ব্যাপারটা কি কোনো তদন্ত করতে পারলেন?
দেখুন ব্যোমকেশবাবু, মানুষ খুন করলে সে ব্যাপারে তদন্ত করা যায়, কিন্তু ভূতের ক্ষেত্রে কি সেটা হয়? আপনার মনে হতেই পারে ভূত খুন করেছে, কিন্তু আমার মনে হচ্ছে কোনো মানুষই খুন করেছে, আর সেই ব্যাপারেই আপনার সাথে কথা বলতে চাইছি। আচ্ছা, আপনার ওই দোতলার ঘরের জানলাটা এই সময় বন্ধ কেন? ও ঘরে কি কেউ থাকে না? ও ঘরে ও ঘরে আমার ছেলে থাকে ব্যোমকেশবাবু। আসলে ছেলে মাসখানেকের জন্য শহরের বাইরে গেছে, আর সে ওই ঘরে থাকে। তাই ও ঘরে আমাদের আর যাওয়ার প্রয়োজন খুব একটা পড়ে না, তাই দরজা জানলা সবই বন্ধ। আপনার ছেলে শহরের বাইরে গেল কখন? ওই যেদিন ওই বাড়ির ভদ্রলোক মানে তন্ময় রায় খুন হলেন, সেদিন অনেক সকালেই আমার ছেলে বেরিয়ে পড়েছে। তবে তখন তো আর জানা যায়নি খুনটা হয়েছে, সেটা তো জানা গেছে অনেক পরে। আপনার ছেলেটি কবে ফিরবে? আর আপনার ছেলের সাথে কি একবার কথা বলা যায়? টেলিফোনে কথা বললে হবে? তার মানে সে যেখানে গেছে সেখানকার টেলিফোন নাম্বারটা যদি আমাদের দেন। ওর মাসির বাড়িতে গেছে। আসলে ওখানে একটা কাজের কথা চলছে, তাই ওখানে মাসখানেক থাকবে। আমি ওখানকার টেলিফোন নাম্বার দিয়ে দিচ্ছি। কিন্তু কি ব্যাপার বলুন তো ব্যোমকেশবাবু, আপনি কি কিছু সন্দেহ করছেন? তেমন কিছু নয়, সেদিন রাতেও তো ওই বাড়িতেই ছিল, তাই কিছু দেখেছে নাকি সে ব্যাপারে একটু কথা বলতাম। জগন্নাথ বাবুর কাছ থেকে তার ছেলের বর্তমান টেলিফোন নাম্বারটা নিয়ে আমরা চলে এলাম। পথে হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা কথা আমার মনে পড়ে গেল, তাই বললাম, আচ্ছা ব্যোমকেশ, এই তন্ময় রায়ের একটা দোকান রয়েছে তুমি বলেছিলে না? আর সেই দোকানে একটা কাজের লোক রয়েছে, যে লোকটি সেদিন প্রথম মৃত দেখেছিল। সেই লোকটার ব্যাপারে তো কোনো কিছু বললে না। অজিত, তোমার ব্যাপারটা বলা হয়নি। আসলে সেদিন রাতে লোকটা হঠাৎ করেই গাড়ি চাপা পড়েছে। কোনো একটা গাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে ভদ্রলোককে ধাক্কা দেয়। তাকে হাসপাতালে নিয়ে যেতে যেতেই সব শেষ। তবে লোকটা বলেছিল গাড়িটা নাকি তাকে ইচ্ছে করেই ধাক্কা দিয়েছে। ধাক্কা দেওয়ার পরে আশেপাশে খুব একটা লোকজন ছিল না, একটা পানবিড়ির দোকানের লোক ছুটে এসেছিল। তবে তার আগেই গাড়িটা নাকি অনেক দূরে চলে গেছে। তার মানে কি ওই লোকটা কিছু জানতো? গোটা ব্যাপারটাই কাকতালীয় হতে পারে অজিত। শহরে তো মাঝে মাঝেই কত লোক গাড়ি চাপা পড়ছে, এমনই হতে পারে। আবার এটাও হতে পারে তাকে কোনোভাবে খুন করা হয়েছে। তুমি বলেছিলে তন্ময় রায়ের কাজের ব্যাপারে কোনো কিছুই বুঝতে পারছো না। তার তো একটা দোকানের ব্যবসা রয়েছে, তাহলে? ওটা ওনার আসল ব্যবসা নয়। দোকান খুব একটা ভালো চলতো না, তবুও দোকানটা খুলে রাখা হয়েছিল। আসলে ওটা বোধহয় দেখানোর জন্য, না হলে সবার সন্দেহ হতে পারে ভদ্রলোক সারাদিন বাড়িতে কেন থাকেন, কোনো কাজকর্ম করেন না। ওটা আসলে একটা সামনে রাখা আয়নার মতো, যে আয়নাটা রাখলে আয়নার পেছনে কি হয়ে চলেছে সেটা দেখা যাবে না। আচ্ছা ব্যোমকেশ, এমনটা হতে পারে না ভদ্রলোক মানে সেই জিনিসটা যেটা অপরাধী খুঁজতে এসেছিল সেটা তার দোকানেই কোথাও রেখে দিয়েছে, দোকানের লোকটি সেটা বুঝতে পারেনি, কিন্তু তন্ময় রায় সেটা জানতো, আর অপরাধীও সেটা বুঝতে না পেরে তার বাড়িতে খুঁজতে এসেছিল। সে সময় হাতাহাতিতে খুনটা হয়, কিন্তু তারপরে অপরাধী বারবার ওই বাড়িতে আসছে। তার একটাই কারণ হতে পারে যে সেই জিনিসটা সে এখনো খুঁজে পায়নি। তুমি তো এটা নিজেই বলেছ। তুমি ভুল করছো অজিত, দোকানটাও আমরা খুঁজে দেখেছি, কিন্তু সেখানে এমন কিছুই খুঁজে পাওয়া যায়নি যেটা দামি কিছু বলে মনে হতে পারে, যেটার জন্য তন্ময় রায়কে খুন হতে হলো। আমার মনে হয়েছিল চেষ্টার ব্যাপারে হয়তো কোনো একটা সূত্র আমি অনুমান করতে পেরেছি, কিন্তু ব্যোমকেশের এই কথাটায় আমার এই ভাবনাটাও নস্যাৎ হয়ে গেল। আমি কিছুই বুঝতে পারছিলাম না। একটা ব্যাপার মনে হচ্ছিল যে সেই চুরি যাওয়া সোনার জিনিসপত্র, এমনকি টাকা পয়সা, সমস্ত কিছুই হয়তো তন্ময় রায়ের কাছে লুকোনো ছিল, কিন্তু সেটা কোথায় রয়েছে যার জন্য অপরাধী বারবার ফিরে আসছে, যার জন্য ব্যোমকেশ অপেক্ষা করছে। কোথায় কোথায় কিছুই বোঝা যাচ্ছিল না, কিছুই বেরিয়েও আসছিল না। সেদিন বাড়িতে ফিরে ব্যোমকেশ সেই টেলিফোন নাম্বারে টেলিফোন করে জগন্নাথ বাবুর ছেলে জগদীশকে খোঁজে, কিন্তু জানা যায় সে সেই মুহূর্তে বাড়িতে নেই। সেদিন রাত্রের দিকে জগদীশ নিজেই টেলিফোন করে ব্যোমকেশকে তাদের কথাবার্তা হওয়ার পরে ব্যোমকেশ আমার সামনে এসে বসে বলে, অজিত, আমার অনুমান খুব একটা মিথ্যে ছিল না। সেদিন রাতে ওই জানলাটা খোলা ছিল, আর সেই জানলা দিয়ে জগদীশ ওই ব্যালকনিতে সাদা কাপড় পরা কাউকে দেখেছিল। জগদীশের সাথে তার চোখাচোখি হতেই সে ছাদের সিঁড়ি দিয়ে উপরের দিকে চলে যায়। তবে তুমি খেয়াল করে দেখবে, ওই জানলা থেকে বাড়ির সামনের দিকটা, এমনকি ব্যালকনিটা দেখা গেলেও পেছনের দিকটা কিন্তু ভালোভাবে দেখা যায় না। আমার মনে হয় জগদীশ দেখতে পেয়েছিল বলেই সে তাড়াতাড়ি ছাদের দিক থেকে পালিয়ে গিয়েছে। সবই বুঝতে পারছি ব্যোমকেশ, কিন্তু এখন তুমি কি করতে চাইছো?
অপরাধীকে ধরার কোনো রাস্তা কি তোমার কাছে আছে? ব্যোমকেশ কোনো উত্তর দিল না। তার মৌন থাকার কারণ আমি বুঝতে পারছিলাম। ব্যোমকেশ কেসটা নিয়ে এখন ভালোভাবে কিছুই বুঝে উঠতে পারেনি। সে বুঝতে পেরেছে ওই বাড়িতে কিংবা তন্ময় রায়ের কাছে এমন জিনিস লুকোনো আছে যেটা অপরাধীদের চাই, আর সেটা নিশ্চয়ই দামি কিছু একটা হবে। তার জন্য অপরাধীরা আবার ওই বাড়িতে আসবে, কিন্তু সেটা কবে হবে সেটাও ব্যোমকেশ কিছুই বলতে পারছিল না। আমি আর ব্যোমকেশকে সে সময় ঘাটাতে চাইছিলাম না, তবে ব্যোমকেশ নিজেই বলল, কিছুই বুঝতে পারছি না অজিত, কি করা উচিত। একবার মনে হচ্ছে আমাদের একটা ভুলের জন্য যদি অপরাধী ওই জিনিসটা নিয়ে বেরিয়ে যায়, একটা কাজ করা যেতে পারে, ওই বাড়িটা গিয়ে খুঁজে দেখে জিনিসটা বার করে নেওয়া যেতে পারে, কিন্তু তাহলে অপরাধীদের আর ধরা যাবে না। তাই আমি ওই কাজটা করতে চাইছি না। অপরাধীদের ধরতে গেলে এইটুকু তো করতেই হবে ব্যোমকেশ। তুমি চিন্তা করো না, ও বাড়ির আশেপাশে তো পুলিশের পাহারা রয়েছে। সে তো আছে অজিত, তবুও কেমন যেন মনে হচ্ছে কেসটা মনে হয় আমি সমাধান করতে পারবো না। অপরাধীকে ধরতে না পারলে কেসের সমাধান হবে না, তবে তাতে আমার কোনো আপত্তি নেই। সব কিছু সমাধান হবেই এমনটা তো নয়। এর আগেও এমন কিছু কেস আমার হাতে এসেছে যেগুলোর আমি সমাধান করতে পারিনি, তবে তার শেষ পর্যন্ত গিয়েছি। এই কেসটাও যদি তেমনই হয় তাহলেও সমস্যা নেই, তবে লুকিয়ে রাখা জিনিসটা খুঁজে বার করতে হবে। আমি নিশ্চিত অজিত, চুরি যাওয়া সেই সোনার জিনিসগুলোই লুকোনো আছে। টাকাগুলো হয়তো আর পাওয়া যাবে না, কিন্তু সোনার জিনিসগুলো পাওয়া যাবে। তুমি তো তোমার দিক থেকে সবটাই চেষ্টা করছো, তাহলে এর পরেও যদি কিছু না হয় তাহলে তো আর কিছু করার নেই। আর আমি জানি ব্যোমকেশ, তুমি তোমার কেসের ব্যাপারে তদন্তে কখনই কোনো খামতি রাখো না। ঠিক সেই সময় বৌঠান এসে আমাদের ঘরে ঢুকলো। চায়ের কাপ নামিয়ে রাখতে রাখতে বলল, কি ব্যাপার, মুখটা এমন লাগছে কেন? সত্য মনে হচ্ছে এই কেসটার সমাধান আমি করতে পারবো না। অপরাধী ধরা দিতে চাইছেই না। এমন কোনো সূত্রই নেই যেটা থেকে অপরাধীকে খুঁজে বার করা যাবে। তন্ময় রায় মারা গেছে, তার কাজের ছেলেটিও মারা গেছে। এমন কেউ নেই যে অপরাধীকে দেখেছে। যে দেখেছে সেও পুরোপুরি ভালোভাবে দেখেনি, এমনকি অজিতও দেখেছে অনেকটা দূর থেকে। তাকে চেনার উপায় নেই। তার মানে তোমাদের সেই ভুতুড়ে বাড়িতে আসলে ভূত থাকে না, মানুষ থাকে, তাই তো? হ্যাঁ সত্য, মানুষ থাকে, আর মানুষই ওই খুনটা করেছে। তবে এখন সমস্যা হলো তাকে খুঁজে বার করবো কি করে। কেন? ঠাকুরপো তো বলেছিল ওই বাড়িতে নাকি কিছু একটা লুকিয়ে রাখা আছে, আর তার জন্য অপরাধী আবার ওখানে আসবে, আর তখনই তোমরা তাকে ধরবে। অপরাধী আসছে না সত্য, অপরাধী বোধহয় বুঝতে পেরেছে আমরা পুলিশ পাহারা বসিয়েছি, তাই সে আর আসছে না। তাহলে একটা কাজ করো, এমন কোনো একটা ব্যবস্থা করো যাতে সবাই বুঝতে পারে যে পুলিশি পাহারা তুলে নেওয়া হয়েছে, তাহলেই সে আসবে। আর ওই বাড়িতে তোমরা আরো একবার যাও, গিয়ে ওইখানটা খুঁজে দেখো। তোমরা যদি ওখান থেকে খুঁজে আসো তাহলে অপরাধী মনে করবে যে তোমাদের তদন্ত শেষ হয়ে গেছে, তোমরা জিনিসটা হয় খুঁজে পেয়ে গেছো, না হলে খুঁজে না পেয়ে চেষ্টা ছেড়ে দিয়েছো। তারপরে সে আবার একটা সুযোগ পাবে। বৌঠান কথাগুলো বলে আবার চলে গেল, আর ব্যোমকেশ চা খেতে খেতে চুপ করে কি যেন ভাবতে লাগলো, কিন্তু আমায় কিছুই বলল না। এরপরে প্রায় আরও সপ্তাহখানেক কেটে গেল, কিন্তু আমরা কিছুই জানতে পারলাম না। একদিন সকালে ব্যোমকেশ একটু উচ্ছ্বসিত হয়ে আমাকে তার ঘরে ডেকে পাঠালো। আমি ঘরে ঢুকতেই দেখতে পেলাম ব্যোমকেশের মুখে একটা ঔজ্জ্বল্য। ব্যোমকেশ বোধহয় কোনো একটা ব্যাপার নিয়ে বেশ খুশি হয়েছে, তাই আমিও হাসতে হাসতে বললাম, আরে কি ব্যাপার বলো তো ব্যোমকেশ, তোমার মুখটায় এমন হাসি? মনে হচ্ছে অপরাধীর সন্ধান পেয়ে গেছো। হ্যাঁ অজিত, হ্যাঁ অজিত, অপরাধীর সন্ধান পেয়ে গেছি। আসলে অপরাধী যে কি সেটা তুমি ধারণা করতে পারবে না, তবে একটা গোটা দল পেছনে রয়েছে। তবে তাদের মধ্যে একজনকে আমরা ধরতে পেরেছি। কি করে ধরলে ব্যোমকেশ? তোমার জগন্নাথবাবুকে মনে আছে? সেই যে জগন্নাথবাবু যার ছেলে জগদীশ একদিন জানলা থেকে ওই বাড়ির ব্যালকনিতে কাউকে দেখতে পেয়েছিল। হ্যাঁ মনে আছে, ওই ভদ্রলোকই তো আমাদের টেলিফোন নাম্বারটা দিয়ে সাহায্য করেছিলেন, না হলে তো আমরা অপরাধীদের ওভাবে পালিয়ে যাওয়ার কোনো কারণই খুঁজে পাচ্ছিলাম না। তাহলে তোমার এটাও মনে আছে জগন্নাথবাবুর বাড়িটা ওই ভুতুরে বাড়ির ঠিক পাশে? আমি ওই বাড়িটার পেছনের দিকটা ভালোভাবে খুঁজে দেখেছি অজিত, সেখানে কোনো পায়ের ছাপ পাওয়া যায়নি, এমনকি অন্য কিছু পাওয়া যায়নি যা থেকে অনুমান করা যায় অপরাধী পেছনের দিক থেকে পালিয়েছে। পেছনের দিকে পাঁচিলটা সামান্য উঁচু, সেখান থেকে পালিয়ে যাওয়াটাও সহজ নয়। তার চেয়ে জগন্নাথবাবুর বাড়ির পাশেরটা নিচু ছিল।
সেখান থেকে অনায়াসেই পাঁচিল টপকে পালানো যায়। সত্যের কথা মতো আমি পুলিশের পাহারা তুলে ফেলি এবং দাসবাবুকে নিয়ে ওই বাড়ির ভেতরে ঢুকে 4-5টা খুঁজে দেখি। একসময় বাড়ির বাইরে এসে আশেপাশে কয়েকজনের সাথে কথাবার্তা বলি এবং সকলকে জানাই ওই বাড়িতে আমরা কিচ্ছু খুঁজে পাইনি। আমরা যা অনুমান করেছিলাম তা হয়তো মিথ্যে। আমরা এই কেসটা ছেড়ে দিচ্ছি আর পুলিশের পাহারাও তুলে নিচ্ছি। তারপরে কি হলো? অপরাধী এলো? সবার সামনে পুলিশি পাহারা তুলে নেওয়ার কথা বললেও একজন কিন্তু সে বাড়িতে রাতের বেলা অপেক্ষা করত, যে বাড়িতে আমি তোমায় থাকতে বলেছিলাম। সে ভদ্রলোককে ভালোভাবে বলে দেওয়া হয়েছিল যেন এই কথাটা তিনি কাউকে না বলেন। ভদ্রলোক বাড়িতে একাই থাকতেন, তাই সেক্ষেত্রে তার খুব একটা অসুবিধা হয়নি। আর সেদিন রাতেই ঘটল ব্যাপারটা। যে পুলিশ অফিসারকে আমি ওখানে থাকতে বলেছিলাম সেও বাড়ির ব্যালকনিতে একজনকে দেখতে পেয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। তারপর সুযোগ বুঝে বাইরে সিঁড়ি দিয়ে ব্যালকনির কাছে উঠে যায়। ঘরের দরজা তখন খোলা রয়েছে। সে দরজার কাছে অপেক্ষা করতে থাকে। একটু পরেই ঘরের ভেতর থেকে একজন একটা পুতুল নিয়ে বাইরে বেরিয়ে আসে। তোমার বোধহয় মনে আছে অজিত, তন্ময়ের ঘরে কিন্তু একটা পুতুল ছিল। আমরা সেটাকে অতি সাধারণ একটা পুতুল ভেবে তেমন গুরুত্বই দিইনি, কিন্তু ওই পুতুলটাই ছিল কিন্তু আসল। ওই পুতুলের ভেতরে সেলাই করে সোনার সমস্ত কিছু রাখা হয়েছিল। এবার সমস্যা হলো অপরাধী কি করে জানতে পারলো ওই পুতুলটার মধ্যে সোনার জিনিসগুলো রয়েছে। আমার মনে হয় সে আমাদের মতো ঘরটা খুঁজে দেখেছে, তারপর পুতুলটাকে কোনোভাবে হাতে তুলে নিতে সেটা ভারী বলে মনে হয়, সেটা নিয়ে বাইরে বেরিয়ে আসে। আর তখনই আমাদের মোতায়েন করা পুলিশ অফিসারটি তাকে গ্রেফতার করে। তবে তুমি অনুমান করতে পারছো অজিত সেই অপরাধীকে? আমি ব্যোমকেশের মুখের দিকে তাকিয়ে দেখলাম ব্যোমকেশের মুখে একটা হাসি, বড্ড রহস্যময় হাসিটা। আমি কিছুই বুঝতে পারছিলাম না, তাই বললাম, কিন্তু ব্যোমকেশ, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কি বলতে চাইছো বলো তো? অপরাধীটা আসলে কি? ব্যোমকেশ দুটো হাত চেয়ারের পেছন দিকে রেখে আমার দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আমাদের রেখে আসা সেই পুলিশ অফিসারটি আসলে গ্রেফতার করেছিল জগন্নাথ বাবুকে। ব্যোমকেশের কথা শুনে আমি বেশ অবাক হলাম। সে কি, জগন্নাথবাবু এই সমস্ত কিছু করেছে? তার মানে সেদিন জগদীশ আসলে তার বাবাকে দেখেছিল? না অজিত, জগদীশ আসলে যাকে দেখেছিল সে জগন্নাথ বাবু ছিল না, সে ছিল অন্য কেউ। আগেই বলেছি গোটা ব্যাপারটার মধ্যে অনেকেই রয়েছে। চুরিটা অন্য কেউ করেছিল, তবে তন্ময় রায়কে এখানে থাকতে দেওয়ার ব্যবস্থাটা করেছিলেন জগন্নাথ বাবু। ওই বাড়িটাকে ভুতুরে বলে চালিয়ে দেওয়ার পেছনেও বোধহয় তার হাত কিছুটা রয়েছে। এই ব্যাপারগুলো আমি পরে জানতে পেরেছি। সেখানে থাকলে তার কাজের সুবিধা হবে, আর কেউ তাকে সন্দেহ করতে পারবে না। তবে কোনটা কিন্তু তিনি করেননি, করেছিল অন্য কেউ। তন্ময় রায়ের সাথে চুরি যাওয়া জিনিসপত্রগুলো নিয়ে একটা ঝামেলা হয়। ওদের মধ্যে তন্ময় রায় সেগুলো বের করে দিতে অস্বীকার করেন, আর তখনই সেই খুনি তন্ময় রায়কে খুন করে। তারপর সেখান থেকে ভয় পেয়ে পালিয়ে যায়। আমার মনে হয় সে খুঁজে দেখেছিল, কিন্তু সোনার জিনিসগুলো সে ঘরের মধ্যে পায়নি। তারপর সেই কাজটা করতে থাকেন জগন্নাথবাবু নিজে। আমার মনে হয় তুমি যাকে দেখেছিলে সে জগন্নাথবাবুই ছিল, আর অপরাধীকে সেদিন পালিয়ে যেতে সাহায্য করেছিল জগন্নাথবাবু নিজে। পুলিশের কাছেই সমস্ত কিছু তিনি নিজেই স্বীকার করেছেন। আশা করছি কিছুদিনের মধ্যেই দলের বাকিদেরও গ্রেফতার করা যাবে। এই কারণেই কি ওই একটা দিনের পর ওই বাড়িতে আর অপরাধী কখনো ফিরে আসেনি? কারণ জগন্নাথবাবু জানতেন আশেপাশে পুলিশের পাহারা রয়েছে। তাছাড়া তুমি ব্যাপারটা দেখছো, তাই তিনি আর কোনো রকম বিপদ বাড়াতে চাননি। যেই তুমি বললে চেষ্টা ছেড়ে দিয়েছো, সেদিন রাতেই তিনি নিজে এসে ওটা খুঁজে নিয়ে যেতে চাইল। তবে একটা কথা কিন্তু মানতেই হবে অজিত, অপরাধীদের মস্তিষ্ক আমাদের মতো সত্যান্বেষীদের চেয়ে খুব একটা কম নয়। কিন্তু আমরা যেটা খুব সহজে খুঁজে বার করতে পারিনি, সেটা কিন্তু জগন্নাথবাবু খুব সহজেই খুঁজে বার করে ফেলেছিলেন। এমন একটা অপরাধীর সঙ্গে টক্কর দিতে বেশ ভালো লাগে অজিত। তবে আজকাল আর এমন অপরাধী খুঁজে পাওয়া যায় না। তুমি এই কথাটা কিন্তু মাঝে মাঝেই বলো, কিন্তু আসলে কি বলতে চাও বলো তো? তুমি অপরাধের প্রশংসা করো নাকি অন্য কিছু? ব্যোমকেশ আমার কথায় হেসে উঠল। একটু পরেই বৌঠান এসে আমাদের ঘরে ঢুকল। ব্যোমকেশকে ওভাবে হাসতে দেখে বলল, কি ব্যাপার বলো তো? আজ বেশ খুশি খুশি বলে মনে হচ্ছে। সেই কেসটা কি সমাধান হয়ে গেছে? হয়ে গেছে, সত্য হয়ে গেছে। তুমি যেটা বলেছিলে আমি সেটাই করেছিলাম, আর তারপরে অপরাধী নিজেই এসে ধরা দিল। তবে এখনও দলের অনেকে ধরতে বাকি রয়েছে, তাদের সবাইকে ধরা যাবে। তবে একটা ব্যাপার সত্য। ব্যোমকেশের এই কথায় বৌঠান আর আমি দুজনেই ব্যোমকেশের দিকে তাকালাম। ব্যোমকেশ বলল, ওই বাড়িতে পুতুলটাকে দেখে কিন্তু আমারও একটু খটকা লেগেছিল, তবে আমি ভাবতে পারিনি পুতুলটার মধ্যেই সোনার জিনিসগুলো লুকিয়ে রাখা রয়েছে। তন্ময় রায় খুব মাথা খাটিয়ে কাজটা করেছিল, তবে তাকে খুন হতে হলো আচমকা। সত্য, তুমি যদি আমায় সেদিন ওই কথাটা না বলতে, তাহলে হয়তো আমরা এখনও এইভাবেই অপেক্ষা করে যেতাম।
অপরাধীর জন্য, আর জগন্নাথবাবু অপেক্ষা করে যেতেন আমাদের এই কেসটা থেকে সরার জন্য। তারপরে তিনিও বাড়িতে এসে জিনিসগুলো উদ্ধার করার চেষ্টা করতেন। ব্যাপারটা এত তাড়াতাড়ি মিটতো না।